মেয়েটা তোর জন্য সেই কখন থেকে অপেক্ষা করে বসে আছে, আর তুই কি না? যা, তাড়াতাড়ি ঘরে যা বলছি। আমার মাথায় অনেক রাগ উঠে গেল, তবে আব্বুর উপর না, ওই পিচ্চিটার উপর। ওই পিচ্চিটার কারণে আব্বু আজ আমাকে মারল। আমি রাগে ফুসতে ফুসতে রুমে ঢুকলাম। দরজা খোলার আওয়াজ পেয়ে মেয়েটা দৌড়ে বেলকনি থেকে বেরিয়ে আসলো। এসে মাথায় ঘোমটা দিয়ে বিছানায় বসে পড়ল। আমি বিছানার দিকে এগিয়ে গেলাম। আমি বিছানায় পাশে এসে দাঁড়াতেই মেয়েটা বিছানা থেকে নেমে আমার পা ধরে সালাম করতে লাগলো। পিচ্চিটা আমার পা ধরে সালাম করেই যাচ্ছে, ওঠার কোনো নামগন্ধই নেই। আমি ধমক দিয়ে বললাম, এ পিচ্চি, পা ধরে বসে আছিস কেন? ওঠ বলছি। তুমি উঠাবে না? আমি কেন উঠাবো? আমি তো জানি বাসর রাতে বউ তার স্বামীকে পা ধরে সালাম করলে স্বামী বউকে তুলে বুকে জড়িয়ে নেয়। কথাটা বলতে মেয়েটা আমার পা ছেড়ে দিয়ে আমার সামনাসামনি লজ্জায় লাল হয়ে দাঁড়ালো। শখ তো আমার বয়ে গেছে তোর মতো পিচ্চিকে জড়িয়ে ধরতে, বলে আমি পিচ্চিটাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে একটা বালিশ নিয়ে সোফাতে চলে গেলাম। পিচ্চিটা আমার এরকম ব্যবহার দেখে ভ্যাবাচাকা খেয়ে বিছানাতেই পড়ে রইল। পিচ্চিটা বিছানা থেকে উঠে এসে বলল, তুমি প্লিজ বিছানাতে গিয়ে শুয়ে পড়ো, আমি না হয় সোফাতে ঘুমাই। এই পিচ্চি, আমাকে আর আগাস না বলছি। তোর ঘুম তুই গিয়ে ঘুমা, এত দরদ দেখাতে আসিস না। পিচ্চিটা আমার কথা শুনে আমার পাশে দাঁড়ালো না, বিছানায় গিয়ে শুয়ে পড়লো। সারাদিনের ক্লান্তিতে আমি যে কখন ঘুমিয়ে পড়েছিলাম খেয়ালই করিনি। সকালে কারো ডাকে ঘুম ভাঙলো। আমি ঘুম ঘুম চোখে বললাম, আজকে ভার্সিটিতে যাবো না আম্মু, আমাকে ঘুমোতে দাও। এই যে ওঠো না, নিচে তোমাকে সবাই ডাকছে। ও আম্মু, তোমাকে বললাম না ভার্সিটিতে যা। হঠাৎ আমার মনে হলো আম্মু তো আমাকে এরকম মিষ্টি সুরে ডাকে না। আম্মু হলে তো এতক্ষণ আমাকে ঝাড়ু দিয়ে পিটাইতো। আমি চোখ খুলে তাকাতে দেখি পিচ্চিটা আমার পাশে দাঁড়িয়ে হাসছে। পিচ্চিটাকে দেখে আমার মনে পড়লো আমি এখন চাচাদের বাড়িতে। এই পিচ্চি, হাসবি না বলছি, তোর হাসি দেখলাম আমার সারা শরীর জ্বলে। এমা, কোথায় জ্বলছে দেখি, ঔষধ লাগিয়ে দেব নাকি? পিচ্চিটা সাহস দেখছি বেড়ে গেছে, আমার সাথে মজা নিচ্ছিস? মজা নিতে যাব কেন? তুমিই তো বললা তোমার সারা শরীর জ্বলছে, তাই আমি ভাবলাম ঔষধ লাগিয়ে দেই। আচ্ছা ঠিক আছে, ঔষধ লাগাতে হবে না, গোসল করে নাও, তাহলে শরীর আর জ্বলবে না। পিচ্চিটা নিজের আলমারি থেকে একটা টাওয়াল বের করে আমার হাতে ধরিয়ে দিল। আমি টাওয়ালটা হাতে নিয়ে ফেলে দিয়ে বললাম, এত সকালে গোসল করতে পারবো না। আচ্ছা তো গোসল করবে না, এত রাগ দেখানোর কি আছে? আমি রাগ দেখাবই, তাতে তোর বাপের কি? আমার বাপের কিছু না, কিন্তু আমার অনেক কিছু, কারণ তুমি তো আমার বর। তোকে আমি বউ হিসেবে মানি না, আর কোনোদিন মানবো না। তুমি আমাকে বউ হিসেবে না মানলেও আমি তোমাকে ঠিকই বর হিসেবে মানি। আর তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আসো, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। আমি রেডি হয়ে নিচে নেমে এসে দেখি সবাই একসাথে বসে আড্ডা দিচ্ছে। আমি আম্মুকে বললাম, আম্মু আমি বাড়ি যাব। হ্যাঁ বাবা, আজ বিকেলেই আমরা বৌমাকে নিয়ে বাড়ি যাব। ওই পিচিটাকে সাথে নিয়ে যাওয়ার কি দরকার? এই কথাটা বলতে গিয়েও আব্বুকে দেখে আর বললাম না। যদি কালকের মতো আবার মারে, আম্মু এখন চলে গেলেই তো হয়। এখন এত তাড়াহুড়ো করে কিভাবে যাব? তুই নাস্তা করেছিস? যা, কিছু খেয়ে নে। দিয়ামা, নিয়ানকে কিছু খেতে দে তো। আচ্ছা চাচি আম্মা। সে কি রে, তুই এখনো আমাকে চাচি আম্মা ডাকছিস? এখন থেকে আমাকে শুধু আম্মু বলে ডাকবি। আচ্ছা ঠিক আছে। তারপর পিচিটা আমাকে বলল, টেবিলে গিয়ে বসো, আমি খাবার আনছি। আমি কিছু না বলে টেবিলে গিয়ে বসলাম। বিকেলে বাড়িতে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, হঠাৎ পিচ্ছি এসে আমার হাতে একটা পাঞ্জাবি ধরে দিয়ে বলল, আম্মু বলেছেন এটা পরতে। আমি হাতে এনে দেখি বিয়ের দিন যে পাঞ্জাবিটা পরেছিলাম সেই পাঞ্জাবি। এতবারে পাঞ্জাবি আমি পরতে পারবো না। সব সময় শুধু নানা করো কেন? আমি পিচ্ছির ধমক শুনে কিছুটা ভয় পেয়ে গেলাম। এইটুকু পিচ্ছির এত তেজ! আমি কিছু না বলে পাঞ্জাবিটা পরে নিলাম। যাওয়ার সময় পিচ্ছির অনেক কান্না করলো। চাচা পিচ্ছিটাকে আমার হাতে তুলে দিলেন আর বললেন, আমার মেয়েটা কি সুখে রেখো বাবা, কোনোদিন কষ্ট দিও না। আমি জবাবে চাচাকে কি বলবো কিছুই বুঝতে পারলাম না। বাড়িতে ফিরে গাড়ি থেকে নেমে অবাক হয়ে গেলাম। সারা বাড়ি অনেক রকম বাতি দিয়ে সাজানো। পিচ্ছিটা গাড়ি থেকে নামতে গিয়ে আবারও বসে পড়ল। কি হলো মা, নামছিস না কেন? মাথা ঘুরছে আম্মু। আমি এদিক ওদিক না থেকে সোজা ঘরের দিকে যেতে লাগলাম। পেছন থেকে আম্মু ডাক দিল, এই নিয়ান, বৌমাকে ফেলেই ঘরে চলে যাচ্ছিস? ওর পা আছে, ও নিজেই যেতে পারবে, ওকে কোলে তুলে নিয়ে যেতে হবে নাকি? হ্যাঁ, ভালো বুদ্ধি বের করেছিস, ওকে বরং কোলে করে ঘরে নিয়ে যা। কি? আমি পারবো না। এই রকম রিয়েক্ট করছিস কেন? তোকে নিজের বউকে কোলে নিতে বললো, অন্য কাউকে কোলে নিতে তো বলে নাই। আব্বু আব্বু আমাকে পুরো কথাটা বলতে না দিয়ে আবার বললেন, আমি আর কিছু শুনতে চাই না। অতবার বাধ্য হয়ে পিচ্ছিটাকে কোলে তুলে নিয়ে রুমে যেতে লাগলাম। আমি পিচ্ছিটার মুখের দিকে তাকিয়ে দেখলাম
মুচকে মুচকে হাসছে। ইচ্ছে করছে এখনই কোল থেকে নিচে ফেলে দেই। আমি পিচ্ছিটাকে নিয়ে রুমের দরজাতে আসতে অবাক হয়ে গেলাম। রুমের দরজাতে পিচ্ছিটাকে কোলে নিয়েই দাঁড়িয়ে রইলাম। সারা রুম অনেক রকম ফুল দিয়ে সাজানো। রুমটাকে একেবারে ফুলের বাগান বানিয়ে ফেলেছে। এমনিতে আমার ফুলে অ্যালার্জি, আর রুমে এত ফুল দেখে মাথাটাই গরম হয়ে গেল। পিচ্ছিটা আমার কোলেই ছিল। পিচ্ছিটাকেও দেখলাম। এতগুলো ফুল দেখে আমার মতো অবাক হয়ে তাকিয়ে আছে রুমের দিকে। আমি পিচ্ছিটাকে কোলে নিয়ে রুমে ঢুকলাম। রুমে ঢুকে পিচ্ছিটাকে বিছানায় ছুঁড়ে ফেলে দিলাম। আউচ! ও মা গো, আমার কোমরটা গেল গো। আমি ভয় পেয়ে গেলাম। এখন মেয়েটার কিছু হলে তো আব্বা আমাকে মেরে ফেলবে। আমি পিচ্ছিটার পাশে বসে বললাম, সরি, দেখি কোথায় ব্যথা পেয়েছিস। পিচ্ছিটা হেসে দিল, তারপর বলল, আমি ব্যথা পাই নাই, আমি জাস্ট দেখতে চেয়েছিলাম আমি ব্যথা পেলে তুমি কিভাবে রিয়াক্ট করো। বলে পিচ্ছিটা একটা হাসিতে বিছানা থেকে উঠে ওয়াশরুমের দিকে যেতে লাগলো। এই পিচ্ছি, দাঁড়া। কি? তুই তো একটু আগে মাজা ব্যথার জন্য হাঁটতে পারছিলি না, এখন কিভাবে হাঁটছিস? সবই তোমার কোলে ওঠার ধান্দা। তুই তো একটা পিচ্ছি শয়তানি। পিচ্ছি একটা হাসিতে ওয়াশরুমে ঢুকে গেল। আমি রুমে বসে বসে ভাবতে লাগলাম, না, পিচ্ছিটার সাহস অনেক বেড়েই গেছে। আমাকে এমন কিছু করতে হবে যাতে পিচ্ছিটা আমাকে ছেড়ে যেতে বাধ্য হয়। কিছুক্ষণ পর পিচ্ছি একটা পাতলা 3 পিস পরে বেরিয়ে আসলো। আমাকে বলল, যাও এখন ভারী পাঞ্জাবিটা চেঞ্জ করে আসো। আমি আমার পাঞ্জাবি চেঞ্জ করবো কি না করবো সেটা আমার ব্যাপার। আমার সব ব্যাপারে তোকে তো নাক গলাতে হবে না। তুমি সবসময় এমন করো কেন? আমি এমন করবোই, তাতে তোর কি? আমারই তো সব। ফ্রেশ হয়ে রুমে এসে দেখি পিচ্ছিটা রুমে নেই, হয়তো নিচে গেছে। আমি রেডি হয়ে নিচে চলে আসলাম। পিচ্ছিটা আম্মু আব্বু আর আদিবার সাথে এসে কথা বলছে। পিচ্ছিটার কি সুন্দর নিষ্পাপ হাসি, কি মায়া ভরা চোখ, একদম মায়াবী। এই, আমি সব কি ভাবছি? আমি তো এতটুকু পিচ্ছিকে কোনোদিনই বউ হিসেবে মানতে পারবো না, তাহলে কেন আমি পিচ্ছিটার মায়া জড়াচ্ছি? কি রে, এখানে দাঁড়িয়ে কি ভাবছিস? তোর জন্য সেই কখন থেকে আমরা না খেয়ে বসে আছি। চল, রাতের খাবার খাবি, চল। সে কি আম্মু, তোমরা এখনো খাওনি? না রে, আমরা অনেকবার দিয়াকে বলেছি, চল আমরা খেয়ে নিই। নিয়ান একটু রাত করেই খাবার খায়, কিন্তু পাগলি মেয়েটা কি বলে জানিস? বলে তুই না খাওয়া পর্যন্ত ও নাকি খেতে পারবে না। তাই আমরা ভাবলাম সবাই একসাথেই খাই। দেখেছিস মেয়েটা এখন থেকেই কীরকম ভালোবাসে, লক্ষ্মী একটা মেয়ে। বলে আম্মু পিচ্ছিটাকে বুকে জড়িয়ে নিলেন। পিচ্ছিটা লজ্জায় লাল হয়ে আম্মুর বুকে মাথা রাখলো। আমি বিড়বিড় করে বললাম, লক্ষ্মী না ছাই, শয়তানের হাড্ডি একটা। কি রে, বিড়বিড় করে কি বলছিস? আমার বউটা কি ভালো, আমার জন্য না খেয়ে বসে আছে, এটাই বলছিলাম। আচ্ছা চল, এখন সবাই খেয়ে নি, অনেক রাত হয়ে গেছে। আমি সবার আগে খাবার শেষ করে রুমে এসে একটা বই হাতে নিয়ে সোফাতে শুয়ে শুয়ে পড়তে লাগলাম। পিচ্ছিটা রুমে ঢুকে ভিতর থেকে দরজা লাগিয়ে দিল। এ পিচ্ছি, দরজা লক করছিস কেন? দরজা লক করবো না তো কি করব? আমি দরজা লক ছাড়াই ঘুমাই। এখন থেকে দরজা লক করেই ঘুমাতে হবে, কারণ এখন থেকে তো তুমি আর একা ঘুমাবে না। এখন থেকে তোমার বউও তোমার সাথে ঘুমাবে, তাই দরজা লক করেই ঘুমাতে হবে। আমি আর কিছু বললাম না। পিচ্ছিটা সারা বিছানা ঘুরে ঘুরে দেখতে লাগলো। দেখছো আমাদের কি ভাগ্য, আমরা দুইটা বাসর রাত পেলাম, কিন্তু বাসর রাতের আসল কাজটাই করতে পারলাম না। চলো না আমরা ফ্যামিলি প্ল্যানিং শুরু করে দেই। কথাগুলো বলতে বলতেই পিচ্ছিটার পা ছড়ে বিছানায় মাথা নিচু করে বসে পড়ল। আমি সোফা থেকে উঠে আস্তে আস্তে পিচ্ছি দিকে এগোতে লাগলাম। পিচ্ছি আমাকে আসতে দেখে নড়ে চড়ে ঠিক হলো, আর লজ্জায় লাল হতে লাগলো। আমি একটু একটু করে পিচ্ছিটার দিকে এগিয়ে যেতে লাগলাম। আমি পিচ্ছিটার পাশে এসে দাঁড়ালাম। ও এখনো মাথা নিচু করে বসে আছে, জোরে জোরে শ্বাস নিচ্ছে। আমি হাঁটু করে পিচ্ছিটার পাশে বসে পড়লাম। পিচ্ছিটার হাত আমার হাতে শক্ত করে ধরলাম। পিচ্ছিটা এবার লজ্জামাখা চোখে আমার চোখের দিকে তাকালো। বোন রে, তুই আমার ছোট্ট পিচ্ছি বোন, তোর সাথে কি আমি এসব করতে পারি বল? দিয়ে আমার কথা শুনে অবাক হয়ে আমার দিকে চোখ বড় বড় করে তাকালো। তারপর মুখটা মলিন করে বলল, ছি ছি, তুমি এসব কি বলছো? নিজের বউকে কেউ বোন বলে? দেখ দিয়া, তুই এখন অনেক পিচ্ছি, তোর এখনো বিয়ের বয়স হয়নি। তুমি আমাকে যতটা পিচ্ছি ভাবছো আমি কিন্তু ততটা পিচ্ছি না। বলে দিয়ে নিজের শরীর থেকে ওড়নাটা ফেলে বিছানা থেকে উঠে দাঁড়ালো। আমি উঠলাম। তুই নিজেকে যতই বড় মনে করিস না কেন, তুই পিচ্ছি থাকবি। না, আমি পিচ্ছি না। হ্যাঁ তুই পিচ্ছি। আমাকে পিচ্ছি বলবে না বলছি। এইগুলো বলছে আর আমার দিকে এগিয়ে আসছে। আমি এক পা করে পিছিয়ে যাচ্ছি। আমি পিছাতে পিছাতে হঠাৎ পিছনে দেয়ালের সাথে আটকে গেলাম। এই পিচ্ছি, কি করছিস এগুলো? আমি যে পিচ্ছি না সেটার প্রমাণ দিব। এখন দিয়ার থেকে আমার শরীর এক ইঞ্চি দূরত্বে। চোখ বন্ধ করে নিজের ঠোঁট আমার দিকে এগিয়ে নিয়ে আসছে। পিচ্ছিটার ঠোঁট আমার ঠোঁটের একদম কাছে নিয়ে আসলো। পিচ্ছিটার শ্বাস আমার মুখের উপর পড়ছে।
পিচিটা নিজের ঠোঁট আমার এতই কাছে নিয়ে এলো যে বুঝতে পারছে না কোনটা ওর নিঃশ্বাস আর কোনটা আমার নিঃশ্বাস। আমি পিচিটাকে কিছু বলতে যাব, তখনই হুট করেই নিজের ঠোঁট আমার ঠোঁটে লাগিয়ে দিল। আমি মুখে কোনো শব্দ করতে পারছি না। কিছুক্ষণ পর পিচিটা নিজের ঠোঁট সরিয়ে আমার নিজের কপাল লাগিয়ে জোরে জোরে হাঁপাতে লাগলো। আমি পিচিটাকে ধাক্কা দিয়ে নিজের দিকে সরিয়ে নিলাম। হাত দিয়ে ঠোঁট মুছতে মুছতে বললাম, এই পিচি শয়তানি, তুই এটা কি করলি? আমি যে পিচ্ছি না সেটার প্রমাণ দেব। সর। ধাক্কা দিয়ে সরে বাথরুমে যেতে লাগলাম। অনেকক্ষণ ধরে বাথরুমে বসে বসে মোবাইল টিপছিলাম। পিচিটার সামনে যেতে ইচ্ছে করছে না, অনেক রাগ হচ্ছে ওর ওপর। এতটুকু পিচ্ছি একটা মেয়ে আমাকে কিস করছে, এটা ভাবতে সারা শরীর জ্বলছে। আব্বুর ভাই পিচিটা কিছু বলতে পারছে না। বাথরুমের বাইরে থেকে পিচিটা ডাক শুনলাম, এই যে এতক্ষণ ধরে বাথরুমে কি করছো? বেরিয়ে আসছো না কেন? বাথরুমে ঘুমিয়ে পড়লে নাকি? আমি কোনো উত্তর না দিয়ে মোবাইল টিপছি। কিছুক্ষণ থেমে পিচিটা আবার ডাকতে লাগলো, এই যে শুনছো, বেরিয়ে আসো না প্লিজ, আমার একা একা ভয় লাগছে। আমি মনে মনে বললাম, তোর ভয় লাগছে তো আমি কি করব? কোলে নিয়ে নাচবো নাকি? পিচ্ছি শয়তানি একটা। এবার পিচ্ছিটা বাথরুমের দরজাটা জোরে ধাক্কা দিতে লাগলো। দরজা খুলছো না কেন? প্লিজ দরজাটা খুলো। এবার পিচ্ছিটা নিজেকে প্রশ্ন করলো, ওর কিছু হলো না তো? এই কি হলো, দরজা খুলছো না কেন? কান্না করছে আর জোরে জোরে বাথরুমের দরজা ঠেলছে। এবার আমার বেরিয়ে আসা দরকার, না হলে পিচ্ছিটার কান্না শুনে আব্বু আম্মু রুমে আসবে। আমি দরজা খুলে বাইরে বেরিয়ে আসলাম। আমাকে দেখে পিচ্ছিটা আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয় নাই তো? এতক্ষণ দরজা আটকে কি করছিলে? জানো আমি কতটা ভয় পেয়ে গেছিলাম। একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে। আমি পিচ্ছিটাকে নিজের দিকে ছাড়িয়ে বললাম, সত্যি তুই একটা পিচ্ছি। বলে পিচ্ছিটাকে পাশ কাটিয়ে বিছানা থেকে একটা বালিশ নিয়ে সোফাতে চলে গেলাম। পিচ্ছিটা আমার পিছে পিছে আসলো। আমি সোফাতে বালিশ রেখে ঘুমাতে যাব, তখনই পিচ্ছিটা আমাকে বলল, তুমি সোফাতে ঘুমাবে না, আমার সাথে বিছানায় ঘুমাবে। আমি তোর সাথে ঘুমাতে পারবো না। তোমাকে আমার সাথেই ঘুমাতে হবে, না হলে কিন্তু। না ঘুমালে কি করবে? হ্যাঁ, ওর মুখোমুখি হয়ে কথাটা বললাম। আমার সাথে না ঘুমালে শ্বশুর আব্বাকে ডাক দিব আর বলবো তুমি আমাকে মারছো। কি বললি? আমি তোকে মারছি? তুমি আমাকে মারো নাই সেটা শুধু আমি আর তুমি জানি, আব্বু তো আর জানে না। তুই আমাকে ব্ল্যাকমেল করছিস? আমার প্রশ্নের উত্তর না দিয়ে উল্টা আমাকে প্রশ্ন করলো। তুমি বলো আমার সাথে ঘুমাবে নাকি আমি আব্বুকে ডাক দিব। তোর মতো পিচ্ছি শয়তানির সাথে আমি ঘুমাতে পারবো না। ওকে, তাহলে আমি আব্বুকে ডাক দিই। আব্বু। আমি আর মুখ চেপে ধরে বললাম, এই কি করছিস? আমি ঘুমাবো, তোর সাথে ঘুমাবো, প্লিজ আব্বুকে ডাক দিস না। পিচ্ছি শয়তানি একটা। শেষ পর্যন্ত পিচ্ছিটাকে নিয়ে বিছানাতেই ঘুমাতে গেলাম। ওর বালিশটা ঠেলে এক পাশে দিলাম আর আমার বালিশটাতে অন্য পাশে আনলাম। আমাদের মাঝখানে বড় গ্যাপ রাখলাম। লাইট নিভে বালিশে মাথা রাখলাম। হুট করে পিচ্ছিটা নিজের বালিশ ছেড়ে আমার বালিশে চলে আসলো। সোজা আমার বুকে মাথা রেখে দুই হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরলো। আমি সাথে সাথেই ওকে আমার থেকে ছাড়িয়ে নিলাম। এই পিচ্ছি কি করছিস? তোর বালিশে কে ঘুমা? না, আমি তোমার বুকেই ঘুমাবো। তোর বালিশে কে ঘুমা বলছি? পিচ্ছিটা উল্টো আমাকে ধমক দিয়ে বলল, আমাকে তোমার বুকে ঘুমাতে দিবা নাকি আমি শ্বশুর আব্বাকে ডাক দিব? আব্বু। আমি আবার পিচ্ছিটার মুখ চেপে ধরে বললাম, এই পিচ্ছি শয়তানি, কোথায় কোথায় আব্বুকে ডাক দিস কেন? অতবার বাধ্য হয়ে পিচ্ছিটাকে বুকে নিয়ে ঘুমালাম। সকালে ঘুম থেকে উঠে মেয়েটার কাণ্ড দেখে আমি অবাক হয়ে গেলাম। পিচ্ছিটার একটা পা আমার পেটের উপর আর আমার মাথাটাকে নিজের বুকে শক্ত করে জড়িয়ে ধরে আমাকে কোলবালিশ বানিয়ে ঘুমিয়ে আছে। আমি পিচ্ছিটার বাহু থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু পিচ্ছিটা আমাকে ছাড়ছেই না, আর শক্ত করে আমাকে জড়িয়ে ধরছে। তার মানে পিচ্ছিটা এখন জেগে আছে। এই পিচ্ছি, আমাকে ছাড় বলছি। পিচ্ছিটা আমাকে ছাড়ছেই না। আমি এবার জোর করে পিচ্ছিটার দিকে ছুটে আসলাম। ফ্রেশ হয়ে রুমে এসে দেখি পিচ্ছিটা নেই, হয়তো উঠে নিচে চলে গেছে। আমি রেডি হয়ে নিচে খাবার টেবিলে চলে আসলাম। সবাই একসাথে নাস্তা করছি। নিয়ান, তুই কোথাও বের হবি নাকি? জি আব্বু, বন্ধুদের সাথে একটু দেখা করতে যাব। বৌমাকে সাথে করে নিয়ে যা, একটা ভালো কলেজে ভর্তি করিয়ে দিস। আব্বু তার চেয়ে বরং ওকে ওর বাড়িতে পাঠিয়ে দাও, দিয়ে ওর বাড়িতে থেকে পড়াশোনা করুক। পিচ্ছিটার হাসি মুখটা মলিন হয়ে গেল। তখন আব্বু বলল, দিয়া এখন আমাদের বাড়ির বউ, আমাদের বাড়ি থেকে পড়াশোনা করবে। তোকে আমি যেটা বলছি তুই সেটা কর। আচ্ছা আব্বু। পিচ্ছিটার মুখে হাসি ফুটে উঠল। আমি বাইক নিয়ে পিচ্ছিটার জন্য বাইরে দাঁড়িয়ে আছি, কিন্তু এখন আসছে না কেন? সেই কখন রেডি হতে গিয়েছে। কিছুক্ষণ পর পিচ্ছিটা বেরিয়ে আসলো। আমি পিচ্ছিটাকে দেখে হা হয়ে তাকিয়ে রইলাম। পিচ্ছিটাকে সাদা একটা পরি লাগছে। পিচ্ছিটা একটা সাদা জামা পরে বের হয়ে আসলো। ঠোঁটে লাল লিপস্টিক, চোখে গাঢ় করে কাজল, মুখে কোনো মেকআপ নেই। মেকআপ ছাড়াই পিচ্ছিটাকে এক কথায় অসাধারণ লাগছে। এভাবে তাকিয়ে আছো কেন? আমার লজ্জা লাগছে। পিচ্ছিটার কথায় আমি ওর থেকে চোখ সরিয়ে নিলাম। যেভাবে সেজে আসছিস বোঝা যাচ্ছে কোনো বিয়ে বাড়িতে যাচ্ছিস।
বারে নিজের বরের সাথে আজ প্রথম কোথাও একসাথে বের হচ্ছি, একটু সাজবো না? এটা কি একটু সাজা বলে? আচ্ছা তাড়াতাড়ি পেছনে ওঠ। পিচিটা একটা লাফ দিয়ে বলল, ওয়াও, আমরা বাইকে যাব? হুম। পিচিটা হুট করে এসে আমার গালে একটা চুমু খেলো। এই পিচ্ছি শয়তানি, আমাকে চুমু দিলি কেন? পিচিটা আমার কথা উত্তর না দিয়ে বলল, জানো, আমার অনেক দিনের স্বপ্ন আমার বর আমাকে বাইকের পিছনে নিয়ে ঘুরবে। সেই স্বপ্নটা আজ পূরণ হতে যাচ্ছে। তুই স্বপ্ন দেখ, আমি যাচ্ছি। বলে বাইকটা স্টার্ট দিলাম। এই না না, আমি উঠছি। পিচ্চিটা পেছনে উঠে বসতেই আমি বাইকটা ছেড়ে দিলাম। কিছুক্ষণ পর আমি বাইকটা একটা জায়গায় থামালাম। আমরা কি কলেজে এসে পড়েছি? না, তাহলে এখানে বাইক থামালে কেন? দরকার আছে। পিচ্চিটা আর কিছু বললো না, চুপ করে রইল। আমি ভাবতে লাগলাম, সামনে তো বন্ধুরা আড্ডা দিচ্ছে, আমার সাথে যদি পিচ্চিটাকে দেখে তাহলে তো আমি শেষ। আমি ভাবতে লাগলাম কি করা যায়। হ্যাঁ, পেয়েছি বুদ্ধি। আমি পিচ্চিটাকে বললাম, এ পিচ্ছি, আমাকে শক্ত করে ধর। পিচ্চিটা খুশি আমাকে শক্ত করে ধরলো। আমি বাইকটা স্টার্ট দিলাম। আস্তে আস্তে বাইকের স্পিডটা অনেকটা বাড়িয়ে দিলাম। পিচ্চিটা ভয় পেয়ে আরো শক্ত করে আমাকে জড়িয়ে ধরছে, আর আমাকে কি যেন বলছে। বাতাসের আওয়াজে পিচ্চিটার কথা আমি ভালো মতো শুনতে পারছি না। আমাদের আড্ডার জায়গাতে আসতেই আমি বাইকের স্পিড কমিয়ে দিলাম। তারপর কলেজের সামনে এসে বাইকটা থামালাম। পিচ্চিটা বাইক থেকে নেমে কান্না করে দিল। এ পিচ্চি, কি হলো? কান্না করছিস কেন? তুমি এত স্পিডে বাইক চালিয়ে আসলে কেন? আমি কত ভয় পেয়ে গেছিলাম। সত্যিই তুই একটা পিচ্চি। কান্না থামা বলছি, সবাই দেখবে। এভাবে রাস্তায় কান্না করছিস, মানুষ কি ভাববে? পিচ্চিটা কেঁদেই চলেছে। এ পিচ্চি, কান্না থামা বলছি, না হলে কিন্তু এবার আরো জোরে জোরে কান্না করতে লাগলো। আমি বাড়িতে গিয়ে শ্বশুর আব্বাকে সব বলবো তুমি আমাকে মারছো আর অনেক স্পিডে বাইক চালিয়েছো। এ মেয়ে, আমি তোকে কখন মারলাম? এটা তো ডাহা মিথ্যা কথা। আচ্ছা বোন, সরি। আর জীবনই স্পিডে বাইক চালাবো না। এবার তো কান্না থামা। দেখ লোজন কিভাবে আমাদের দিকে তাকিয়ে আছে। তুমি আবার আমাকে বোন বলছো? এবার কয়েকজন লোক আমাদের দিকে এগিয়ে আসলো। লোকগুলো আমাদের অনেকক্ষণ ধরে লক্ষ্য করছিল। কি ভাই, মেয়েটাকে এভাবে কাঁদাচ্ছেন কেন? মেয়ে দেখলে পিছনে লাগতে ইচ্ছে করে। বলে লোকটা নিজের হাতের শার্ট ওপরে তুলতে তুলতে আমার দিকে এগিয়ে আসছে। আরে ভাই থামেন, উনি আমার বউ। আমার উপর রাগ করে কান্না করছে। আমার মুখে বউ ডাকটা শুনেই মেয়েটা কান্না থামালো। আপু, উনি কি আপনার স্বামী? জি, উনি আমার স্বামী। লোকগুলো আমাকে সরি বলে চলে গেল। পিচ্চিটাকে দেখলাম মাথা নিচু করে হাসছে। এই পিচ্চি, হাসছিস কেন? তুমি আমাকে বউ বলছো তাই খুশি লাগছে। আমার বয়ে গেছে তোকে বউ বলতে? আমি তো ওই লোকগুলোর হাত থেকে বাঁচার জন্যই তোকে বউ বললাম। যেভাবেই হোক বউ বলছো তো। পিচ্চিটাকে কলেজে ভর্তি করে আবার বাড়িতে ফিরছি। এবার বাইকটা আস্তে আস্তে চালাচ্ছি। কিছু দূর আগাতেই দেখলাম কয়েকজন লোক রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। আরে, এরা তো আমার বন্ধুরা। এখন আমি কি করি? সবাই আমার দিকে রাগী লোকে তাকিয়ে আছে। কিরে, তোরা এভাবে মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছিস কেন? এদিকে যাওয়ার সময় তোকে আমরা পিছন থেকে কত ডেকেছি, তুই শুনলি না কেন? ও, তোরা ডেকেছিলি? আমিও তো শুনতে পাইনি। কি রে মামা, পিছনের সুন্দরী মায়াটা কে? আমি এতক্ষণ এটারই ভয় পাচ্ছিলাম। হ্যাঁ রে, মেয়েটা কে? আমি কিছু বলছি না দেখে পিচ্চিটাই বলল। আমি ওর বউ। পিচ্চিটাকে বলতে না দিয়ে আমি বললাম, ও আমার চাচাতো বোন। পিচ্চিটা আবার কান্না শুরু করে দিল। তুমি আমাকে আবার বোন বলছো? আমি বাড়িতে গিয়ে শ্বশুর আব্বাকে সব বলবো। নিজের বউকে বোন বলা হচ্ছে না। আমার বন্ধুরা সবাই একসাথে বলে উঠলো, বউ? সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। ওরা আমাকে প্রশ্ন করতে যাবে, তখনই বললাম, বাড়ি থেকে ফিরে এসে সব বলছি। এই বলে বাইক স্টার্ট দিয়ে বাড়িতে চলে আসলাম। এই পিচ্ছি নাম, বাড়ি চলে এসেছি। পিচ্ছিটা বাইক থেকে নামতেই আমি বাইক আবার স্টার্ট দিলাম। বাসায় কবে ফিরবে? সেটা তোকে বলে যেতে হবে নাকি? বলে বাইক চালিয়ে চলে আসলাম বন্ধুদের কাছে। বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে কখন যে বিকাল 3টা বেজে গেল খেয়ালই করিনি। বাসাতে ঢুকতেই দেখি আব্বু ড্রয়িং রুমে সোফাতে বসে আছে। আমাকে দেখে আব্বু সোফা থেকে উঠে এসে আমার সামনে দাঁড়ালেন। তোর কি কাণ্ডজ্ঞান বলতে কিছু নেই? আব্বু, চুপ কর। ঘরে যে তোর একটা বউ আছে সেদিকে কি খেয়াল আছে? মেয়েটা সেই কখন থেকে না খেয়ে তোর জন্য বসে আছে, আর তুই সারাদিন বকাটের মতন ঘুরে বেড়াচ্ছিস আর নিজের ফোনটাও অফ করে রাখছিস। আমি মাথা নিচু করেই বললাম, ফোনে চার্জ ছিল না, তাই আপনা আপনি অফ হয়ে গেছে। আম্মু এসে বললেন, যা রুম থেকে বৌমাকে নিয়ে আয়। মেয়েটা সেই কখন থেকে তোর জন্য অপেক্ষা করে বসে আছে। আমার রুমে ঢোকার আওয়াজ পেয়ে পিছেটা বেলকনি থেকে দৌড়ে আমার কাছে এসে বলল। তুমি চলে এসে পিছেটা গালে হাত দিয়ে আমার দিকে
প্রশ্নবোধক দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। এ পিচি, তোকে কে বলেছে আমার জন্য না খেয়ে বসে থাকতে? পিচিটা চোখের পানি গড়িয়ে পড়ল। আমি আবার বললাম, আজ শুধু তোর জন্যই আব্বু জীবনেই প্রথম আমাকে বকাটে বলল। আমার উপর বউর অধিকার দেখানো? আমি তোকে বউ হিসেবে মানি না, আর কোনোদিন মানবও না। অসহ্য একটা। পিচিটাকে পাশ কাটিয়ে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে ফিরে এসে দেখে পিচিটা সে আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে। আমি পিচিটা থেকে 2-3 পা সামনে এসে মাথাটা একটু পেছনে ঘুরিয়ে বললাম, এ পিচি, নিচে আসবি নাকি আমাকে আরো বকা খাওয়ানোর ইচ্ছে আছে? জি আচ্ছা। পিচিটাকে নিয়ে খাবার খাচ্ছি। আম্মু পাশে দাঁড়িয়ে আছে। পিচিটাকে দেখলাম খাবার না খেয়ে কি যেন একটা ভাবছে, আর খাবারগুলো শুধু হাত দিয়ে নাড়ছে। আম্মু পিচিটাকে বললেন, কি রে মা, তুই খাবার না খেয়ে কি ভাবছিস? কিছু না আম্মু। তাহলে খাচ্ছিস না কেন? পিচিটা নিজের গাল থেকে চুলগুলো সরিয়ে কিছুটা ভাত মুখে নিল। আম্মু চিৎকার দিয়ে উঠলেন, সে কি রে দিয়া মা, তোর গালে এটা কিসের দাগ? আম্মুর কথায় আমি পাগলিটার গালের দিকে তাকালাম। পিচিটার গাল অনেকটা লাল হয়ে আঙ্গুলের ছাপ দেখা যাচ্ছে। আমার আর বুঝতে বাকি রইল না যে এটা আমারই আঙ্গুলের ছাপ। তখন রাগে থাপ্পড়টা অনেক জোরে মেরেছিলাম। কি রে মা, কিছু বলছিস না যে? আমাকে বল কি হয়েছে। এটা হয়তো অ্যালার্জির কারণে হয়েছে আম্মু। গলাটা অনেকক্ষণ ধরে চুলকাচ্ছিল। ঔষধ লাগিয়েছিস? না আম্মু, পরে লাগিয়ে নিব। মেয়েটাকে দেখে আমার অনেক মায়া হচ্ছে। আমাকে বাঁচানোর জন্য মেয়েটা মিথ্যা বলল, আর আমি কি না নিজের উপরই রাগ হচ্ছে। মেয়েটা আমার আগে খাবার খেয়ে রুমে চলে গেল। কিছুক্ষণ পর আমি রুমে গিয়ে দেখি মেয়েটা রুমে নেই, হয়তো বেলকনিতে আছে। ভাবলাম মেয়েটাকে সরি বলে আসি। আমি বেলকনিতে গিয়ে দেখলাম পিচ্ছিটা আনমনে বাইরের দিকে তাকিয়ে আছে। আমাকে বলতে না দিয়ে পিচ্ছিটা বলল, আপনি আমাদের ডিভোর্স চান তো? আমি চুপ করে আছি। আমি জানি আপনি আমাদের ডিভোর্স চান, কিন্তু আপনার আব্বুর ভয়ে বলতে পারছেন না। আর এই বিয়েটাও আপনার আব্বুর ভয়ে করেছেন। আপনি চিন্তা করেন না, ডিভোর্স হওয়ার পর আপনার আব্বুকে বলবো আমি নিজেই আপনাকে ছেড়ে চলে গেছি। বলবো আপনার কোনো দোষ নেই, আপনি ডিভোর্স পেপার রেডি করেন। পিচ্ছিটা চোখের পানি মুছে রুমে চলে গেল। আমি কিছুই বলতে পারলাম না। পরের দিন বাড়িতে ঘুরতে যাওয়ার কথা বলে পিচ্ছিটাকে নিয়ে উকিলের কাছে আসলাম। উকিলের কাছে আসার পর উকিল বলল, বিয়ের 6 মাস আগে ডিভোর্স দেওয়া সম্ভব না। তার মানে আমাদেরকে আরও 6 মাস একসাথে থাকতে হবে। তারপর ডিভোর্সের অ্যাপ্লাই করে কোর্ট থেকে বেরিয়ে আসলাম। আজ আমি বাইক সাথে করে আনিনি, তাই রিক্সা নিয়ে বাড়িতে ফিরছিলাম। অনেকক্ষণ ধরে রিক্সাতে বসে আছি, কারো মুখে কোনো কথা নেই। দুজনেই চুপ করে আছি। দুজনের নীরবতা ভেঙে পিচ্ছিটাই বলল, আমার একটা কথা রাখবে? বল। আমরা যে কয়টা দিন একসাথে থাকবো, সে কয়টা দিন কি আমরা স্বামী স্ত্রীদের মতো থাকতে পারি না? মানে তুই কি বলতে চাইছিস? আরে আমি তোমার কাছে স্ত্রীর অধিকার চাই না, আমি বলছি আমরা স্বামী স্ত্রীদের মতো ব্যবহার করতে পারি কিনা। প্লিজ আমার এই শেষ ইচ্ছেটা রাখো। পিচ্ছিটা প্রায় কেঁদেই দিল। আচ্ছা ঠিক আছে। সত্যি? পিচ্ছিটা আমার হাত হালকা জড়িয়ে ধরে বললাম। রিক্সা এসে আমাদের বাড়িতে দাঁড়ালো। ঘরে ঢুকে অবাক হয়ে গেলাম। চাচা, চাচি, শিহাব আর অনেকে আমাদের ড্রয়িং রুমে বসে আছে। পিচ্ছিটা ওর আম্মুকে দেখে দৌড়ে গিয়ে ওর আম্মুকে জড়িয়ে ধরলো। তারপর ওর আম্মুকে ছেড়ে আব্বুকে জড়িয়ে ধরে সাথে সাথে কান্না করে দিল। তখন চাচা বললেন, আরে পাগলি মেয়ে, কাঁদছিস কেন? বাবা তুমি কেমন আছো? পিচ্ছিটা তোর বাবাকে একটু বেশি ভালোবাসে, তাই এরকম ভাবে কান্না করছে। দেখ পাগলি মেয়ের কাণ্ড। আমি ভালো আছি রে মা, তুই কেমন আছিস? ভালো। বলে আবার ডুকরে ডুকরে কান্না করতে লাগলো। চারপাশে দেখলাম পিচ্ছিটার কান্না দেখে সবার চোখে পানি চলে এসছে। আমার ওদের কান্না দেখে কষ্ট হচ্ছে না, কারণ আমি জানি আর কয়েক মাস পর পিচ্ছিটা ওর আব্বু আমার কাছে চলে যাবে, তাই আমার তেমন কষ্ট হচ্ছে না। চাচা পিচ্ছিটার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর সান্ত্বনা দিচ্ছেন। এবার পিচ্ছিটাকে নিজের থেকে ছাড়িয়ে কপালে একটা চুমু খেলেন। পিচ্ছিটা এবার কিছুটা শান্ত হলো। আম্মু আমাকে ইশারায় বললেন চাচা চাচিকে সালাম করতে। আমি এগিয়ে গিয়ে চাচা চাচিকে সালাম করলাম। এবার আব্বু পিচ্ছিটাকে বলল, যাও মা, ব্যাগপত্র গুছিয়ে নাও, আজ তোমরা তোমাদের বাড়ি যাচ্ছ। তোমার আব্বু আম্মু তোমাদের নিতেই এসেছেন। পিচ্ছিটা এবার আমার দিকে তাকিয়ে ওপরে রুমে যেতে লাগলো। আব্বু আমাকে বলল, কিরে তুই দাঁড়িয়ে আছিস কেন? ব্যাগপত্র গুছিয়ে নে, তোদের গ্রামে গিয়ে 4-5 দিন থাকতে হবে। আমি অবাক হয়ে গেলাম। আব্বু, আমাকেও যেতে হবে নাকি? হ্যাঁ বাবা, বিয়ের পর শ্বশুর বাড়ি গিয়ে কয়েকদিন থাকতে হয়, এটা নিয়ম। আর তাছাড়া তুমি যেখানে যাচ্ছ সেটা তো শুধু তোমার শ্বশুর বাড়ি না, তোমার নিজেরও বাড়ি। চাচা বলছিলাম কি আমি না গেলে কি হয় না? না হয় না, যা তাড়াতাড়ি গিয়ে রেডি হয়ে নে। অতবার বাধ্য হয়ে আমাদের গ্রামের বাড়িতে মানে শ্বশুর বাড়িতে আসতে হলো। বাড়ির গেটের ভিতর ঢুকতেই অবাক হয়ে গেলাম। বাড়িটা এখনও সে বিয়েবাড়ির মতো সাজানো। ভেতরে ঢুকতে কয়েকটা মেয়ে চিৎকার দিয়ে পিচ্ছিটাকে জড়িয়ে ধরলো।
তারপর একটা মেয়ে আমার দিকে তাকিয়ে বলল, উনি কি তোর পর? পিচিটা লজ্জায় মাথা নিচু করে হ্যাঁ বলল। অন্য আরেকটা মেয়ে বলল, ও মাই গড, দিয়া তোর পরটা কত হ্যান্ডসাম রে, আমি তো প্রথম দেখাতে প্রেমে পড়ে গেছি। পিচিটা রেগেই বলল, এই ফারিয়া, তুই কিন্তু ভুলে যাস না ও আমার বর। রাগ করিস কেন, আমি তো দুলাভাইয়ের সাথে মজা করলাম। আমি বুঝতে পারলাম মেয়েগুলো পিচিটার মতোই এক একটা শয়তানের হাড্ডি। আপনাদের কাউকে তো চিনলাম না। ওরা আমার বান্ধবী। ও, চাচা ডেকে বললেন, কিরে তোরা এখনো এখানে দাঁড়িয়ে আছিস? দিয়া মা, জামাই বাবাজিকে নিয়ে রুমে গিয়ে ফ্রেশ হইনি? পিচিটার সাথে রুমে আসলাম। রুমে সেই শরীর এলিয়ে দিলাম বিছানাতে। অনেকক্ষণ জার্নির কারণে একটু ক্লান্ত লাগছে। পিচিটা আমার সামনে এসে দাঁড়িয়ে বলল, তুমি আগে ফ্রেশ হবে নাকি আমি আগে ফ্রেশ হয়ে নিব? তুই যা, আমি তোর পরে ফ্রেশ হয়ে নেব। পিচিটাকে দেখলাম রাগী লক্ষ্যে আমার চোখের দিকে তাকিয়ে আছে। কি হলো, এভাবে তাকিয়েছিস কেন? আমাদের মধ্যে কি কথা হয়েছিল? কি? তুমি আমাকে কথা দিয়েছিলে না আমরা যে কটা দিন একসাথে থাকবো সে কয়টা দিন স্বামী স্ত্রীদের মতো থাকবো। তাহলে তুমি আমাকে এখনো তুই তুই করে ডাকছো কেন? তুমি আমাকে পিচ্চি ডাকতে পারো, তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু এই তুই তুই করে ডাকবে না। আমার কেন জানি তোমার মুখে তুই ডাকটা সহ্য হয় না। ওকে, চেষ্টা করব। চেষ্টা করবা মানে? আচ্ছা রে বাবা, তুমি করে ডাকবো, খুশি? অনেক খুশি। পিচি শয়তানি একটা। পিচিটা একটা হাসি দিয়ে বাথরুমে চলে গেল। কিছুক্ষণ পর পিচিটা গোসল করে বেরিয়ে আসলো। আমি হা হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। পিচিটা লজ্জা পেয়ে আমাকে বলল, কি দেখছো? আমি এবার হাসিতে ফেটে পড়লাম। কেন আসছি বুঝতে পারছেন না তো? দাঁড়ান, আগে একটু হেসে নেই, তারপর বলছি। পিচির একটা শাড়ি পরে বের হয়ে আসছে। পরে আসছে বলে ভুল হবে, বলতে হবে পেঁচে আসছে। কোথায় শাড়ির মাথা, কোথায় শাড়ির আঁচল, কোনো কিছুরই ঠিকানা নাই। এমনভাবে পরে আসছে মনে হচ্ছে এখনই খুলে পড়ে যাবে। পিচিটার যেখানে শাড়ির কুচি দেওয়া হয় সেখানটাতে হাত দিয়ে ধরে দাঁড়িয়ে আছে। পিচিটার পেট দেখা যাচ্ছে, তাই লজ্জায় আমার সামনে দাঁড়িয়ে আছে। এটা কি পড়ছো বলেই হাসতে হাসতে আবারও বিছানায় গড়াগড়ি খেতে লাগলাম। তুমি খুব খারাপ, দেখছো আমি শাড়ি পরতে পারছি না আর তুমি দাঁত কেলিয়ে হাসছো। সেখানে দাঁড়িয়ে কান্না করতে লাগলো। সরি, আমাকে দে, আমি ঠিক করে দিচ্ছি। সত্যি তুমি আমাকে পরিয়ে দেবে? লজ্জায় লাল হয়ে বললাম, না, আমি শুধু ঠিক করে দেব। এদিকে আয়। আমার কি যে লজ্জা লাগছে, আবার খুশিও হচ্ছে। আবার তুই করে ডাকছো? আচ্ছা ঠিক আছে, এদিকে আয়। পিচিটা একটা হাসি দিয়ে আমার কাছে এগিয়ে আসলো। আমি প্রথমে পিচিটার আঁচল ঠিক করলাম। পিচিটার শরীরে আমার হাত লাগতেই পিচিটা কেঁপে উঠল। তারপর পেটের নাভি সহ কিছুটা অংশ বেরিয়ে এসেছিল, সে জায়গায় শাড়ি দিয়ে ঢাকতে গিয়ে আমার হাত লেগে গেল ওর পেটে। পিচিটা ছিটকে আমার থেকে দূরে সরে গেল। কি হলো, এভাবে পিছিয়ে গেলে কেন? কিছু না বলে আবার আমার দিকে এগিয়ে আসলো। আমি এবার পিচিটা যে জায়গায় হাত দিয়ে ধরে রেখেছিল সে জায়গায় ওর হাত থেকে নিয়ে নিলাম। আমি ওর হাত থেকে শাড়িটার কুচি দিতে লাগলাম। কুচি দিয়ে যে ওর নাভি নিচে ঘুষতে যাব তখনই সে আমার হাত ধরে ফেলে। এটা আমাকে দাও, আমি পারবো। আমার কিছু না বলে ওর হাতে কুচিটা ধরিয়ে দিলাম। ও কুচি নিয়ে বাথরুমে ঢুকে গেল। কিছুক্ষণ পর বাথরুম থেকে শাড়িটা ঠিক করে বেরিয়ে আসলো। ওর চোখ মুখ লাল হয়ে ফুলে আছে। সরি, তোমার চোখ মুখ এরকম লাগছে কেন? তুমি কি কান্না করছিলে নাকি? কি বলো কি? আমি কান্না করতে যাব কেন? ও আচ্ছা, এতক্ষণ পিচিটাকে আমি ভালো করে খেয়াল করিনি। এখন চোখ পড়তে আমি হা হয়ে তাকিয়ে রইলাম। পিচিটাকে শাড়িতে এত সুন্দর মানিয়েছে যে আমি বলে বোঝাতে পারবো না। কালো শাড়ি, কালো চুলগুলো ছেড়ে আসছে পিচিটা, একদম মায়াবতী লাগছে পিচিটাকে। পিচিটা আমার তাকানো দেখে লজ্জা পেল। কি দেখছো? তোমাকে খুব সুন্দর লাগছে। এ কথা বলতে গিয়ে কিছু একটা ভেবে আটকে গেলাম। নিজেকে বলতে লাগলাম, আমি এসব কি ভাবছি? ও তো একটা পিচ্ছি মেয়ে, ও তো আমার চাচাতো বোন। আমি তো কোনোদিন ওকে বউ হিসেবে মেনে নিতে পারবো না। তাহলে আমি কেন ওর দিকে এরকম ভাবে তাকিয়ে আছি? কি হলো, কি ভাবছো? কিছু না বলে আমি বাথরুমে ঢুকে গেলাম। শাওয়ার ছেড়ে অনেকক্ষণ গোসল করলাম। গোসল শেষে মনে হলো, শিট, আমি তো টাওয়ালই সাথে আনিনি। পরনে যে কাপড়গুলো নিয়ে বাথরুমে ঢুকেছিলাম সেগুলোই ভিজে ফেলেছি। এখন আমি বাথরুম থেকে বের হবো কিভাবে? বাথরুমের দরজা কিছুটা ফাঁক করে দেখলাম পিচিটা কোথায় আছে। পিচিটাকে দেখলাম আয়নাতে চুল আঁচড়াচ্ছে। আমি শুধু মুখটা বের করে বললাম, এই মেয়ে। হঠাৎ আমার আওয়াজে সে চমকে উঠল। কে? ও ভয়ে ভয়ে রুমের চারদিকে তাকিয়ে খুঁজতে লাগলো। এই পিচ্ছি আমি, বাথরুমের দরজাতে দেখ। পিচিটা আমাকে দেখে নিজের বুকে থুথু দিল। ও তুমি? আমি তো ভয় পেয়ে গেছিলাম। তুমি সত্যি পিচ্ছি, এতটুকুতে ভয় পেয়ে যাও? তুমি এভাবে দরজাতে মুখ বের করে দাঁড়িয়ে আছো কেন? আমি এবার অসহায় বললাম,
আমার টাওয়ালটা দাও না প্লিজ। পিচিটা একটা হাসি দিয়ে ব্যাগ থেকে টাওয়াল বের করে আমার হাতে এনে দিল। থ্যাংক ইউ বলেই ঠাস করে দরজাটা লাগিয়ে দিলাম। তারপর এভাবে আরও 3 দিন এ বাড়িতে থেকে গেলাম। আমাদের বাড়িতে তারপর চলে আসলাম। বাড়িতে আসার পর দিন থেকেই পিচিটা কলেজে যেতে শুরু করলো। পিচিটাকে প্রতিদিন কলেজে নামিয়ে দিয়ে আমি আমার ভার্সিটিতে চলে যাই, আবার আসার সময় সাথে করে নিয়ে আসি। এখন পিচিটার সাথে স্বাভাবিকভাবেই কথাবার্তা বলি। আজকে সকালে একটু বেশি ঘুম পাচ্ছে। পিচিটা সে কখন থেকে আমাকে ডাকছে, কিন্তু আমি ঘুমে চোখ খুলতেই পারছি না। পিচিটা অনেকক্ষণ ধরে আমাকে ডাকতে ডাকতে হাঁপিয়ে গেল। এবার পিচিটা রেগে বলল, তুমি উঠবে নাকি আমি আব্বুকে ডেকে নিয়ে আসবো? বলে সে রুম থেকে বেরিয়ে যেতে লাগলো। আমি আব্বুর কথা শুনে ঘুম ঘুম চোখে পিচিটাকে ডাক দিলাম, এই পিচি শয়তানি দাঁড়াও, আমি উঠছি, আব্বুকে ডাকতে হবে না। অনেক কষ্ট করে ঘুমতে করে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে নিচে এসে দেখি পিচিটা আগে থেকে রেডি হয়ে বসে আছে। আমি হালকা কিছু নাস্তা করে পিচিটাকে নিয়ে বাড়ি থেকে বের হলাম। আমি বাইকে বসে পিচিটাকে বললাম বাইকে উঠে বসতে, কিন্তু পিচিটা উঠছে না। আমার দিকে তাকিয়ে আছে। কি হলো, এভাবে তাকিয়েছো কেন? দেরি হয়ে যাচ্ছে তো। তুমি এত সুন্দর কেন? বলে আমার চুলগুলো এলোমেলো করে দিল। চোখ থেকে সানগ্লাসটা নিয়ে নিজের ব্যাগের ভিতর ঢুকিয়ে নিল। এ পিচি, আজকে তোমার কি হয়েছে? এইসব কি করছো? দাও আমার গ্লাসটা দাও। না দিব না। তোমাকে এত স্মার্ট হয়ে থাকতে হবে না। কলেজের যে কয়টা নির্লজ্জ মেয়ে তোমার দিকে কিরকম হাঁ করে তাকিয়ে থাকে, সেটা আমার সহ্য হয় না। ও তাই নাকি? আচ্ছা ঠিক আছে, এখন তাড়াতাড়ি ওঠো, দেরি হয়ে যাচ্ছে। বাইকে উঠতে উঠতেই বলল, কি ঠিক আছে? কিছু না, এত কথা বলো কেন? বাইক স্টার্ট দিয়ে একটানে পিচিটা কলেজে চলে আসলাম। পিচিটা বাইক থেকে নামার পর বললাম, এই পিচি শোনো। কি? কলেজ শেষ হওয়ার পর একটু সামনে এগিয়ে গেলে আমাকে পাবে। তুমি একটু হেঁটে চলে এসো প্লিজ, আমার কিছু কাজ আছে, আমি আবার ঘুরে আসতে পারবো না। আচ্ছা। পিচিটা কলেজের গেটের ভিতর ঢুকে গেল। আমি বাইক স্টার্ট দিয়ে কিছু জায়গায় এগিয়ে গিয়ে দেখি সায়ান মুখটা মলিন করে বসে আছে, আর আবির, রিহান, রাকিব সায়ানকে সান্ত্বনা দিচ্ছে। আমি সায়ানের কাছে যেতে যেতে বললাম, কিরে মজনু, তো লাইলি এখনো আসেনি? আমি কাছে যেতেই সায়ান আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। প্লিজ বন্ধু, তুই কিছু একটা কর, আমি জেনিয়াকে ছাড়া বাঁচবো না। জেনিয়া হলো সায়ানের গার্লফ্রেন্ড। 3 বছর ধরে ওদের রিলেশন। দুজনকে অনেক ভালোবাসে। কিছুদিন পর জেনিয়ার বিয়ে, কিন্তু জেনিয়া না পারছে ফ্যামিলি ছেড়ে সায়ানের কাছে চলে আসতে, আর না পারছে সায়ানকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে। আজ জেনিয়া সায়ানের সাথে লাস্ট দেখা করতে আসছে। লাস্ট দেখা করবে সেই কথা শুনে রাতে সায়ান আমাকে ফোন করে জানিয়ে দিয়েছিল। অনেকক্ষণ অপেক্ষার পর জেনিয়া আসলো। আমাদের সবাইকে দেখে কিছুটা অবাক হলো। জেনিয়া দিকে আসো। আমি জেনিয়াকে ওদের থেকে কিছু দূরে নিয়ে গেলাম। জেনিয়া, সত্যি করে বলো তো, তুমি কি সায়ানকে ছাড়া অন্য কারোর সাথে থাকতে পারবে? ওকে ছাড়া থাকতে পারবো না বলেই তো মরার রাস্তা বেছে নিয়েছি। তুমি কি মনে করেছো তুমি মরে গেলে সায়ান বেঁচে থাকতে পারবে? এবার মেয়েটা কান্না করতে লাগলো। তো আমি কি করব বলেন ভাইয়া? পালিয়ে যাও। কিন্তু আমার ফ্যামিলি? দেখো জেনিয়া, তোমরা পালিয়ে গিয়ে বিয়ে করার পর যখন তোমার কোলে ছোট্ট আরেকটা জীবন আসবে, তখন তোমার ফ্যামিলি ওই বাচ্চাটার দিকে তাকে সব মান অভিমান ভুলতে বাধ্য হবে। কিন্তু জেনের পরের কথাটা বলতে না দেই পিছিয়ে এসে বলল, এই যে আমি চলে এসেছি। তারপর জেনের দিকে তাকিয়ে বলল, ওই মেয়েটাকে? বলছি তুমি ওদের কাছে গিয়ে বসো, আমি ওর সাথে কিছু ইম্পর্টেন্ট কথা বলে আসছি। মেয়েটার সাথে তোমার কিসের ইম্পর্টেন্ট কথা? নির্লজ্জ মেয়েগুলো শুধু সারাদিন তোমার পিছে পিছে লেগে থাকে। কথাগুলো বলতে বলতে আমার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। আমার রাগ উঠে গেল চরম। এক জটকা পিছিয়েটার হাত থেকে আমার হাতটা ছাড়িয়ে গালে ঠাস করে একটা চর বসিয়ে দিলাম। পিছিয়েটা গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। এ পিছি, তুই জানিস এই মেয়েটাকে? জানি তো, মেয়েটা তোমার গার্লফ্রেন্ড। এবার অন্য গালে ঠাস করে আরেকটা চর মারলাম। পিছিয়েটা 2 গালে হাত দিয়ে জোরে জোরে কান্না করতে লাগলো। কান্না থামা বলছি, না হলে আরেকটা দেবো। তুমি খুব খারাপ। আমি আব্বুকে গিয়ে সব বলবো, আর এও বলবো যে তোমার গার্লফ্রেন্ড আছে। এবার পিচিটার কথা শুনে আমার নিজেরই কান্না চলে আসছে। বোন রে, তুই কিছু না বোঝার আগে কেন বাচ্চাদের মতো পাগলামো করিস? বাচ্চাদের মতো কি, তুই তো বাচ্চাই। ও আমার গার্লফ্রেন্ড না, শায়নের গার্লফ্রেন্ড। আমি এখানে 2টা জীবন বাঁচানোর চেষ্টা করছি, আর তুই ডং করছিস। এবার পিচিটা সব কিছু বুঝতে পেরে কান্না থেমে চোখের পানি মুছে একটা হাসি দিয়ে আমাকে বলে, সরি। এবার পিচিটার কাণ্ড দেখে আমার হাসি চলে এলো। একটু আগে কি কান্নাটা নিয়ে করলো, আর এখন আসছে। পিচ্ছি একটা। এতক্ষণ জেনে আমাদের দিকে তাকিয়েছিল। জেনে আমাদের দিকে তাকিয়ে হাসছে। তো কি সিদ্ধান্ত নিলে জেনিয়া? আমি পালিয়ে যেতে প্রস্তুত ভাইয়া। পরে ওই দিনই শায়ান আর জেনে চট্টগ্রাম পালিয়ে যায়। আর মাত্র 7 দিন বাকি আমার আর পিচিটার ডিভোর্স পেপার আসতে। পিচিটা আমার সাথে এমন ব্যবহার করে বোঝাই যায় না যে আর মাত্র কয়েকদিন পর ওর সাথে আমার ডিভোর্স হবে। আজ আমার ফ্রেন্ড রিহানের বার্থডে।
রাতে পিচ্ছিটাকে বললাম, এ পিচ্ছি, আমার জন্য অপেক্ষা করো না, রাতে বাসায় ফিরতে আমার দেরি হবে। কেন দেরি হবে কেন? আজ আমার ফ্রেন্ড রিহানের বার্থডে। ও আচ্ছা। মুখে বলছে আচ্ছা, কিন্তু আমি জানি পিচ্ছিটা ঠিকই আমার জন্য না খেয়ে বসে থাকবে। রিহানের বার্থডে পার্টিটাই শুধু আমরা 3 জনে আছি, আমি, রাকিব আর আবির। কেক কাটা শেষে রিহানকে নিয়ে কয়েকটা সেলফি তুলে ফেসবুকে আপলোড দিলাম। তারপর কিছু খাবার খেয়ে আমি ওদের থেকে বিদায় নিয়ে চলে আসছিলাম, তখন আমাকে রিহান আটকায়। কিরে, কোথায় যাচ্ছিস? আসল পার্টিটাই তো হলো না। বলেই একটা ব্যাগ থেকে 3টা বোতল বের করলো। কিরে, এইসব কিসের বোতল? এগুলো মদের বোতল। সি, সরা এখান থেকে, আমি এগুলো খাই নাকি? তোরা জানিস না আমি এগুলো খাই না। জানি, তবু আজ খেতে হবে। আমাকে জোরাজুরি করতে লাগলো। শেষ পর্যন্ত তো জোরাজুরিতে বাধ্য হয়ে নাক টিপে হাফ গ্লাস খেলাম। হাফ গ্লাস খাওয়ার পরে আমার নেশা ধরে গেল। আমার আরও খেতে ইচ্ছে করতেছে। আমার পাশে এক বোতল রাখা ছিল। বোতলটার মুখ খুলেই টকটক করে বোতলের অর্ধেক শেষ করতেই আবির আমার হাত থেকে বোতলটা কেড়ে নিল। আবির আমার মতো এসব খায় না। রাকিব আর রিহান অনেক জোরাজুরির পরেও আবির খায়নি। চল বাড়ি যাবি। আবির আমাকে বাইকে করে বাড়িতে নিয়ে আসলো। আমাকে ঘরের সামনে পৌঁছে দিয়ে আবির চলে গেল। আমার কাছে করে দ্বিতীয় চাবি ছিল, সেটা দিয়ে আমি রুমে ঢুকলাম। মাথা ঘুরছে, হাঁটতে পারছি না। কষ্ট করে রুমে আসলাম। দরজা ধাক্কা দিতেই খুলে গেল। পিচিটা বিছানাতে বসা ছিল। আমাকে দেখে উঠে এসে বলল, এতক্ষণে আসলে? আমি কিছু বললাম না। পিচিটার দিকে ঘোর লাগা চোখে তাকিয়ে রইলাম। আজ পিচিটাকে দেখে আমার ভিতরে কিরকম জানি একটা উত্তেজনা ফিল করছি। আমি পিচিটাকে বললাম, এই তুই আমার বউ না? আয় আমার কাছে আয়। এ কি, তোমার মুখ থেকে কিসের গন্ধ? ওকে বলতে না দিয়ে ওটা আমার ঠোঁট লাগিয়ে দিলাম। তারপর পিচিটার ঠোঁট ছেড়ে দিয়ে পিচিটাকে ধাক্কা দিয়ে বিছানাতে ফেলে দিলাম। সকালে ঘুম থেকে বিছানাতে উঠে বসে পড়লাম। মাথাটা ঝিমঝিম করছে। হঠাৎ আমার খেয়াল হলো আমার শরীরে কোনো কাপড় নেই। কাপড় নাই বলতে একটা সুতোও নেই, শুধু পাতলা একটা চাদর দিয়ে সারা শরীর ঢাকা। কাল রাতের কথা মনে পড়তে আমি চমকে উঠলাম। শিট, এটা আমি কি করলাম? বলে বিছানাতে একটা ঘুষি দিলাম। আমার প্রায় কান্না চলে আসছে। পাশে তাকিয়ে দেখলাম পিচিটা আছে নাকি। না, পিচিটা তো নেই। পিচিটাকে দেখলাম গোসল করে চুল মুছতে মুছতে বাথরুম থেকে বেরিয়ে আসছে। লজ্জায় আমার দিকে তাকাতে পারছে না। মাথা নিচু করে আমাকে বলল, বাথরুমে গরম পানি রাখা আছে, গোসল করে নাও। বলে রুম থেকে বেরিয়ে গেল। আমি রেডি হয়ে ঘর থেকে বেরিয়ে গেলাম। ফিরে এসে পিচিটাকে খুঁজতে লাগলাম। রান্না করে গিয়ে দেখলাম আম্মুর সাথে রান্না করছে। এই দিয়া, রুমে আসো। আম্মু অবশ্য আমার পিচিটাকে নাম ধরে ডাকি। পিচিটা রুমে এসে বলল, কিছু বলবে? এটা খেয়ে নাও। কিসের ঔষধ এটা? এটা পিল। পিল শব্দটা শুনে পিচিটা আমার থেকে কয়েক পা পিছিয়ে গেল। মুখটা মলিন করে আমার দিকে হা হয়ে তাকিয়ে রইল। সরি, প্লিজ আমাকে মাফ করে দিও। রাতে যে কি হয়েছিল আমার, সত্যি বলছি, তখন আমার কোনো হুঁশ জ্ঞান ছিলই না। পিচিটা কোনো কথা বলছে না, শুধু চোখ দিয়ে অনর্গল পানি ঝরে যাচ্ছে। প্লিজ তুমি কেঁদো না, তুমি কাঁদলে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। প্লিজ পিলটা খেয়ে নিও। বলে আমি রুম থেকে বেরিয়ে গেলাম। দিয়ার কথায় আসি এবার। দিয়া সেখানে স্তব্ধ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর দৌড়ে বাথরুমে ঢুকে গেল। বাথরুমে ঢুকে শাওয়ার সেরে দিয়ে নিচে বসে হামাও করে চিৎকার করে কান্না করতে লাগলো। এখন দিয়া যত জোরে কান্না করুক না কেন, সেই কান্নার আওয়াজ বাইরে যাবে না, তাই ইচ্ছে মতো চিৎকার করে কান্না করতে লাগলো। দিয়া ভেবেছিল কারাতের ঘটনার পর আমি তাকে আর দূরে সরিয়ে রাখতে পারবো না। এখন আমি তাকে মেনে নেব, কিন্তু একটু আগে যখন আমি তারা টেবিলটা ধরিয়ে দিলাম, তখন তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এতটুকু একটা পিলকে দিয়ার কাছে মনে হয়েছিল যেন এটাই পৃথিবীর সবচেয়ে ভারী একটা জিনিস। সেই ভারী জিনিসটাই আমি তার হাতে ধরিয়ে দিলাম। আমি রুম থেকে বেরিয়ে এসে ড্রয়িং রুমের সোফাতে বসলাম। মনে মনে ভাবতে লাগলাম, আমি কি মেয়েটার সাথে একটু বেশি অপরাধ করে ফেলছি? আমি যদি মেয়েটাকে স্ত্রী হিসেবে নাই মানতে পারি, তাহলে কেন আমি মেয়েটার সতীত্ব নষ্ট করলাম? নিজেকে নিজের কাছে অনেক অপরাধী বোধ হচ্ছে। মনে হচ্ছে যেন আমি পৃথিবীর সবচেয়ে বড় অপরাধী। মেয়েটার জন্য অনেক মায়া হচ্ছে। পিচিটা আর আমার ডিভোর্স পেপার আসতে আর মাত্র 4 দিন বাকি। পিচিটা এখন আমার সাথে আগের মতো কথা বলে না, আগের মতো পাগলামো করে না। কিছু জিজ্ঞেস করলে শুধু সেটারই উত্তর দেয়। উত্তর দেয় ধরন এমন, হ্যাঁ, না, ঠিক আছে। এর বেশি পিচিটা আমার সাথে একটা কথা বলে না। এখন কলেজে আমাকে ছাড়াই একাই চলে যায়। আমি বলেছিলাম আমার সাথে যেতে, কিন্তু পিচিটা বলে সে নাকি একাই যেতে পারবে। আমি পিচিটা সে পাগলামিগুলো অনেক মিস করি। পিচিটার কিছু হলে একটুতেই কেঁদে ফেলা, আমাকে বারবার আব্বুর ভয় দেখানো, এগুলো অনেক মিস করি। আজ বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর চলে আসলাম পিচিটা কলেজের সামনে। কিছুক্ষণ পর পিচিটা বেরিয়ে আসলো। আমি পিচিটাকে বললাম, বাইকে ওঠো। পিচিটা কিছু না বলে আমাকে পাশ কাটিয়ে একটা রিক্সাতে উঠে গেল। আমি পিচিটার কাণ্ড দেখে বোকা মনে গেলাম। যে মেয়েটা আমার বাইকের পিছনে উঠতে সবসময় পাগল হয়ে থাকতো, সেই মেয়ে আজ আমার সামনে দিয়ে একটা রিক্সাতে উঠলো। আমার কেন জানি বুকের ভেতরটা অনেক কষ্ট ফিল হচ্ছে। আমার এরকম কষ্ট কেন হচ্ছে? তাহলে কি আমি মেয়েটাকে ভালোবেসে ফেলেছি? সত্যি কি আমি মেয়েটাকে ভালোবেসে ফেলছি?
নিজেকে নিজে প্রশ্ন করতে লাগলাম। সেখানে আর না দাঁড়িয়ে থেকে বাড়িতে চলে আসলাম। রুমে ঢুকে দেখলাম মেয়েটা গোসল করে বাথরুম থেকে বেরোচ্ছে আর টাওয়াল দিয়ে মুখ মুছছে। আজ কেন জানি আমার কাছে মেয়েটাকে অন্যরকম লাগছে। বারবার পিছিটার দিকে চোখ যাচ্ছে। ওর মুখটা যে এত ফ্যাকাশে লাগছে কেন? অনেকক্ষণ ধরে দেখছি পিছিটা মন মরা হয়ে কি যেন একটা ভাবছে। পিছিটা আয়নার সামনে দাঁড়িয়েছিল। তোমার কি কিছু হয়েছে? মেয়েটা আমার কথায় পিছনে করে আমার দিকে কিছুক্ষণ প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর মুখটা মলিন করে শুধু একটা শব্দ বলল, না। মেয়েটা রুম থেকে বেরিয়ে গেল। আমি বুঝলাম না মেয়েটা আমার দিকে এরকমভাবে তাকালো কেন। মেয়েটা কি চোখের ভাষা দিয়ে আমাকে কিছু বোঝাতে চাইছে? রাত 10:30। আমি আগে খাবার শেষ করে রুমে এসে মেয়েটার জন্য অপেক্ষা করছিলাম। মেয়েটা এতক্ষণ ধরে আসছে না কেন? আমি রুম থেকে বের হয়ে মেয়েটাকে ডাকতে লাগলাম, দিয়া, এই দিয়া। আসছি। দৌড়াতে দৌড়াতে এসে রুমে আসলো আর আমার সামনে এসে দাঁড়ালো। হাঁপাতে হাঁপাতেই বলল, কিছু বলবে? এতক্ষণ ধরে রুমে আসছিলে না কেন? তার জন্যই ডাকলাম। মুখটা মলিন করেই বলল, আর কিছু বলবে না? আমি জানি মেয়েটা আমার মুখ থেকে কি শুনতে চাইছে। আমি মেয়েটার আমার জন্য এরকম অস্থিরতা দেখে মনে মনে আসতে লাগলাম। তারপর মুখে একটা হাসি নিয়ে বললাম, না আর কি বলবো। মেয়েটা হতাশ হয়ে বলল, ও। মেয়েটা কিছুক্ষণ নীরব থেকে আবার বলল, আমি কাল সকালে চলে যাচ্ছি। আমি অবাক হয়ে গেলাম আর বললাম, চলে যাচ্ছ মানে? কোথায় চলে যাচ্ছ? আমাদের ডিভোর্স পেপার চলে এসেছে। সকালে একটা লোক এসে পেপারটা দিয়ে গেছিল। মেয়েটা আলমারি থেকে ডিভোর্স পেপার বের করে আমার সামনে আনলো। তারপর পেপারটা আমাকে দেখিয়ে বলল, এই পেপারটায় সাইন করার আগে আমাকে একবার বউ বলে ডাকবে। শুধু একবার, একটাবার আমাকে বউ বলে ডাকো প্লিজ। আমি কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেলাম। ঘরের বাইরে এসে বাইকটা নিয়ে বেরিয়ে পড়লাম। বাইক চালাচ্ছি আর মনে মনে ভাবছি, তোমাকে শুধু একবার না, সারা জীবন বউ বলে ডাকবো আমার পিচ্ছি বউ। বাইকের স্পিড বাড়িয়ে দিলাম। একটা ফলের দোকানে সামনে এসে বাইক থামালাম। তারপর অনেকগুলো ফুল কিনে একটা শাড়ির দোকানে এসে লাল একটা শাড়ি কিনলাম। আজ পিসিটাকে নিয়ে সব আবার নতুন করে শুরু করবো ভাবলাম। শাড়ি আর গোলাপ নিয়ে একরকম দৌড়েই রুমে ঢুকলাম। তাড়াহুড়ো করে সিঁড়িতে উপরে উঠতে যাব, তখনই সিঁড়িতে একটা হোঁচট খেলাম। হোঁচট খেয়ে আমার পায়ের একটা নখ উল্টে রক্ত বেরোচ্ছে। সেদিকে আমার খেয়ালই নেই। রুমে ঢুকে বললাম, দিয়া, আমি চলে এসেছি। কিন্তু দিয়াকে রুমে দেখতে পারছি না কেন? মনে হয় বাথরুমে আছে। বাথরুমের দরজা ধাক্কা দিতে দরজা খুলে গেল। না, বাথরুমেও তো নেই। বেলকনিতে দেখতে যাব, তখনই চোখ পড়লো বিছানাতে। দেখলাম ডিভোর্স পেপারটা রাখা আছে, তার উপর একটা ছোট্ট কাগজ। আমি ডিভোর্স পেপারটা হাতে নিয়ে দেখলাম ডিভোর্স পেপারে দিয়ার সাইন। আমার বুকের ভিতর ধুক করে উঠল। কাগজটার ভাঁজ খুলে পড়তে লাগলাম, নিয়ন আহমেদ, আজ থেকে তুমি মুক্ত। আজ থেকে তোমাকে আর কোনো পিচ্চির জ্বালা সহ্য করতে হবে না। চলে যাচ্ছি সব ছেড়ে। কোথায় যাচ্ছি আমি নিজেও জানি না। তুমি হয়তো ভাবছিলে যে আমি আমাদের বাড়িতেই যাব। না, আমি যে ওই বাড়িতে যেতে পারবো না। কি মুখ নিয়ে ওই বাড়িতে যাব? আব্বুকে গিয়ে আমি কি বলবো? তোমাকে বলেছিলাম যে সকালে যাব, কিন্তু একটু আগে তোমাকে যখন বললাম আমাকে একবার বউ বলে ডাকতে, তুমি আমার থেকে মুখ ফিরিয়ে বাইরে চলে গেলে। তখনই বুঝে গেলাম আমাকে তোমার আর সহ্য হচ্ছে না। তাই সকাল পর্যন্ত তোমার অসহ্যের কারণ হতে চাই না। চলে গেলাম। তোমার মুখে সেই পিচ্চির শয়তানি ডাকটা অনেক মিস করব। ভালো থেকো, আর সুন্দর একটা মেয়ে, বড় মেয়েকে বিয়ে করো। তোমার তো আবার পিচ্চি মেয়েদের সহ্য হয় না। ইতি তোমার পিচ্চি বউ। চিঠিটা পড়ার পর আমার চোখ ঝাপসা হয়ে আসছিল। সারা পৃথিবীটা যেন আমার চোখের সামনে ঘুরছিল। সাথে সাথে সেখানে বসে পড়লাম। জোরে একটা চিৎকার দিলাম, দিয়া, তুমি এটা কি করলে দিয়া? আমি তোমাকে কোথাও যেতে দেব না বলে রুম থেকে দৌড়ে বেরিয়ে গেলাম। বাইক স্টার্ট দিয়ে কোন দিকে যাব কিছুই বুঝতে পারছি না। অতপর কোনো দিশ না পেয়ে সামনের দিকে যেতে লাগলাম। দিয়ার কোথায় আছে এবার? দিয়া রাস্তাতে আনমনে হাঁটছে। চোখ দিয়ে অঝরে বৃষ্টি পড়ছে, বাতাসে চুলগুলো উঠছে। কোথায় যাচ্ছে সে নিজেও জানে না। শুধু এটা জানে সে আমার জীবন থেকে অনেক দূরে চলে যাবে। আমাকে সে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে। সেই ছোটবেলা থেকে আমি তার মনে জায়গা নিয়ে আসি। আর সেই মনের মানুষটাকে সে অনেক দূরে চলে যাচ্ছে। সে দিয়ে মনে মনে ভাবছে, সে কি দূরে চলে গেলে আমাকে ভুলে থাকতে পারবে? আবার নিজে নিজের উত্তর দিচ্ছে, নিজেকে বলতে পারে কিন্তু সে আমাকে কোনোদিনও ভুলে থাকতে পারবে না। এসব ভাবতে ভাবতে কোন সময় যে মাঝরাতে চলে এসেছে নিজেও জানে না। পেছন থেকে হঠাৎ একটা কার এসে দিয়াকে অনেক জোরে ধাক্কা দিল। দিয়া ছিটকে অনেক দূরে পড়লো। আস্তে আস্তে চোখ বন্ধ হয়ে আসছে দিয়ার। চোখ বন্ধ করার আগে চোখে ঝাপসা দেখতে পেল একটা লোক তাকে পাজা কোলে করে তুলছে। হন্য হয়ে দিয়াকে এদিক সেদিক খুঁজে ঘুরে বেড়াচ্ছি আমি, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। কোথায় গেল মেয়েটা? তাহলে কি মেয়েটাকে আর খুঁজে পাবো না? আর খুঁজে পাবো না সেই কথা মনে পড়তে বাইক থামিয়ে বাইক থেকে নেমে সেখানে রাস্তার পাশে বসে পড়লাম। তাহলে আমি কি আমার পিসিটাকে হারিয়ে ফেলেছি?
এটা তো হতে পারে না বলেই জোরে চিৎকার দিলাম। দিয়া বলে চিৎকার করে কান্না করতে লাগলাম আর জোরে জোরে বলতে লাগলাম, দিয়া তুমি কোথায়? প্লিজ আমাকে ছেড়ে কোথাও যেও না দিয়া। দিয়া আমি তোমাকে অনেক ভালোবাসি দিয়া। এই পিচ্ছি শয়তানি, তুই শুনতে পাচ্ছিস? আমি তোকে অনেক ভালোবাসি। হাউমাউ করে কান্না করতে লাগলাম সেখানেই। দিয়া তুমি কোথায়? আমার থেকে একবার বউ ডাকতে শুনতে চেয়েছিলে না? এই যে আমি তোমাকে বউ ডাকছি। হে আল্লাহ, তুমি আমার পিচ্ছি বউটাকে আমার কাছে এনে দাও। আমি যে ওকে ছাড়া আর বাঁচবো না আল্লাহ, সব দোষ আমার বলে পাশের ল্যাম্পপোস্টে নিজের মাথা বাড়ি দিতে লাগলাম। বাড়ি দিতে দিতে একসময় আমার মাথা দিয়ে রক্ত ঝরতে লাগলো, তবু আমি থামছে না, মাথা দিয়ে বাড়ি দিয়েই চলেছি। হঠাৎ আমার চোখে অন্ধকার হয়ে আসলো, আমার মাথা ঘুরতে লাগলো, তারপর আমি মাটিতে লুটিয়ে পড়লাম। এরপর কি হয়েছিল আর কিছু মনে নেই। দিয়া বলে চিৎকার দিয়ে উঠলাম, এ কি, আমি কোথায়? সারা রুমে চোখ বোলাতে বুঝতে পারি এটা একটা হসপিটাল। মাথায় ব্যথা অনুভব করলাম, মাথায় হাত দিয়ে দেখে ব্যান্ডেজ। আমার চিৎকার শুনে আম্মু দৌড়ে কেবিনে ঢুকলেন। আম্মু আমার পাশে এসে বসে বললেন, এখন কেমন লাগছে নিয়ান? আমি আম্মুর প্রশ্নের উত্তর না দিয়ে কান্নাকাটি করতে লাগলাম। আম্মু, দিয়া চুপ কর, তোকে আর কিছু বলতে হবে না। আমি চিঠিটা পড়েছি আর তোদের ডিভোর্স পেপারটাও দেখেছি। তুই মেয়েটার সাথে এমন কেন করলি নিয়ান? বলে আম্মু কান্না করতে করতে কেবিন থেকে বেরিয়ে গেলেন। আমি অসুস্থ না হলে হয়তো আম্মু আমার গালে কষে একটা চড় মারতেন। আমার অসুস্থতার জন্য সেটা করলেন না। আমার দিয়ার কথা মনে পড়তে আমার বুকটা কেঁপে উঠল। হাতে স্যালাইন খুলে হাসপাতালের সিট থেকে নামলাম। দাঁড়াতেই পারছি না, অনেক কষ্ট হচ্ছে, তবু উঠে দাঁড়ালাম। যতই কষ্ট হোক আমাকে যে যেতে হবে, আমার পিচিটাকে যে খুঁজে বের করতে হবে। কেবিন থেকে বেরিয়ে পড়লাম, মাথাটা ঝিমঝিম করছে। আমাকে দেখে আম্মু চিৎকার দিয়ে উঠলেন, নিয়ান তুই এই অবস্থাতে কোথায় যাচ্ছিস? বলে পিছন থেকে আম্মু আমার হাত চেপে ধরলো। আম্মু, আমাকে ছাড়ো, আমাকে যেতে হবে, দিয়াকে খুঁজে বের করতে হবে। নিয়ান বাবা, এরকম পাগলামি করিস না, তোর শরীরটা যে ভালো না। না আম্মু, আমাকে যেতে হবে বলে এক ঝটকে আম্মু থেকে আমার হাতটা ছাড়িয়ে নিয়ে দৌড়ে যেতে লাগলাম। কিছুটা যেতে মাথাটা ঘুরতে লাগলো, আর যেতে পারলাম না, সেখানে মাথা ঘুরে পড়ে গেলাম। এদিকে আজ 3 দিন পর দিয়ার জ্ঞান ফিরল। দিয়া চোখ খুলতে নিজেকে একটা হসপিটালে আবিষ্কার করে। পাশে লক্ষ্য করে দেখে আমার বয়সে একটা ছেলে বসে আছে। আমি কোথায় আর এখানে কিভাবে আসলাম? দিয়াকে উঠতে দেখে ছেলেটা বলল, আপনার এখন কেমন লাগছে? ভালো, কিন্তু আমি এখানে কেন আর এটা কোন জায়গা? আপনি এখন মালয়েশিয়ায়। মানে আমি মালয়েশিয়া কিভাবে আসলাম? আমি তো একটা গাড়ির সাথে। দিয়াকে আটকে ছেলেটা বলল, হ্যাঁ, সেদিন আপনি আমার গাড়ির সাথে ধাক্কা খেয়েছিলেন। ধাক্কাটা অনেক জোরে লেগেছিল, আপনার অনেক ব্লিডিং হচ্ছিল। আমি আপনাকে সেখানকার একটা হসপিটালে নিয়ে যাই। অনেকক্ষণ আপনার চিকিৎসা চলার পর ডাক্তার বেরিয়ে এসে বলে 72 ঘন্টার ভিতরে আপনার জ্ঞান না ফিরলে আপনাকে আর বাঁচানো সম্ভব হবে না। অতঃপর উন্নত চিকিৎসার জন্য সেদিন আপনাকে আমি মালয়েশিয়ায় নিয়ে আসি, আর আজ ঠিক 71 ঘন্টা পর আপনার জ্ঞান ফিরল। আপনি আমাকে কেন বাঁচালেন? আমি মরে গেলেই তো ভালো হতো। আমার সামনে একজন মানুষ মারা যাবে সেটা আমি চেয়ে চেয়ে দেখব? তাও আবার আমার গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা, আপনি সেদিন মাঝ রাস্তা দিয়ে হাঁটছিলেন কেন? আর মরে গেলে ভালো হতো এটা কেন বলছেন? দিয়া আমার সাথে ঘটে যাওয়া সব ঘটনাই ছেলেটাকে বলে। সব বলার পর ছেলেটার দিকে তাকাতেই দেখলো ছেলেটার চোখে পানি। একটা মেয়ে একটা ছেলেকে এতটা ভালোবাসতে পারে? দিয়ে কিছু বললো না, শুধু চোখ দিয়ে পানি ঝরছে। ছেলেটা আবার বলে, ওই বজ্জাত ছেলেটা কি করে পারলো আপনার মতো একটা মিষ্টি মেয়েকে কষ্ট দিতে? প্লিজ ওকে কিছু বলবেন না, ও অনেক ভালো ছেলে। আপনাকে এত কষ্ট দেওয়ার পরও আপনি বলছেন ছেলেটা ভালো? আমি যে ওকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি, তাই ও যতই খারাপ হোক আর আমাকে যতই কষ্ট দেয় না কেন, আমার কাছে ও ভালোই থাকবে। সত্যি আপনার তুলনা হয় না। যে ছেলেটা আপনাকে এত অবহেলা কষ্ট দিল আর আপনি তাকেই ভালো বলছেন। আচ্ছা, আপনার নামটাই তো জানা হলো না। আমি দিয়া। আর আমি আরিয়ান চৌধুরী। আমি হলাম এই চৌধুরী সাহেবের মা। দিয়া দেখতে পেল কথাটা বলতে বলতে একজন মহিলা কেবিনে ঢুকছেন। আরিয়ান মহিলাটাকে দেখিয়ে বলল, দিয়া, উনি আমার আম্মু। দিয়া মহিলাটাকে সালাম দিল, তারপর বলল, উনি এখানে? আমরা এখানে এই মালয়েশিয়ায় থাকি। এবার আরিয়ানের আম্মু বললেন, এখন কেমন লাগছে মা? জি ভালো আন্টি। আমাকে আন্টি না, মা বলেই ডেকো। জানো, কালকে যখন তোমাকে আমি প্রথম দেখি তখনই আমার মায়ের কথা মনে পড়ে যায়। তোমাকে দেখতে হুবহু আমার মায়ের মতো। কথাগুলো বলে শেষ করে চোখের পানি মুছলেন। দিয়ে বুঝতে পারলো ওরা দুজনে অনেক ভালো মনের মানুষ। আচ্ছা ঠিক আছে, ডাকবো। আচ্ছা মা,
তুমি এখন একটু রেস্ট নাও, আমরা বাইরে যাই। বলে ওরা চলে গেলেন। আরিয়ান চৌধুরীর পরিচয়টা একটু ভালো করে দিয়ে দিই। আরিয়ান চৌধুরী অনেক বড় একজন বিজনেসম্যান। বিজনেসটা ওর বাবারই, কিন্তু 2 বছর আগে ওর বাবা মারা যাওয়াতে ওই বিজনেসটা ওকেই সামলাতে হচ্ছে। বাংলাদেশের মালয়েশিয়া মিলে 3টা কোম্পানি আছে ওদের, তাই আরিয়ান চৌধুরী মালয়েশিয়ায় পরিবার নিয়ে থাকে। পরিবার বলতে ওর মা আর ছোট্ট একটা বোনকে নিয়ে তার পরিবার। 7 দিন পর আজ দিয়াকে হসপিটাল থেকে বাড়িতে যাওয়ার অনুমতি দিয়েছে, কিন্তু দিয়া ভাবতে লাগলো তার তো কোনো বাড়ি নেই, সে এখন কোথায় যাবে। এসব ভাবছিল তখনই আরিয়ান চৌধুরী আর ওর মা ঢুকলো। আরিয়ান বলল, চলেন, আজ আপনাকে হসপিটাল থেকে ছেড়ে দিয়েছে। কিন্তু আমি কোথায় যাব? আরিয়ান অবাক হয়ে বলল, কোথায় যাবে মানে? আমাদের বাড়িতে যাবে। কিন্তু আমি আপনাদের বাড়িতে কোন পরিচয়ে যাব? আমার তো আর কোনো পরিচয় নেই। এবার আরিয়ানের আম্মু বলল, আমাদের বাড়িতে যেতে তোমার কোনো পরিচয় লাগবে না মা। আম্মু, উনি যখন পরিচয় চাইছে তাহলে ওনাকে একটা পরিচয় দিলে সমস্যা কোথায়? কি পরিচয় দিবি তুই ওকে? আমার বইয়ের পরিচয়। দিয়া অবাক হয়ে বলল, মানে? আরে আরে, আপনি এত ভয় পাবেন না, আমি আপনাকে সত্যিকারের বউ হতে বলছি না, শুধু আপনার পরিচয়টা হবে আপনি আমার বউ। কিন্তু আর কোনো কিন্তু না, এই বাড়িতে চলুন। এদিকে আমি হাসপাতাল থেকে বেরিয়ে এসে পাগলের মতো হয়ে গেলাম। প্রত্যেকদিন দিয়াকে খুঁজতে বের হই, কিন্তু কোথাও খুঁজে পাই না। সারা বাংলাদেশের অলিগলি সব খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। এভাবে প্রত্যেকদিন মেয়েটাকে পাগলের মতো খুঁজে বেড়াই। যে মেয়েটাকে আমি সহ্য করতে পারতাম না, আর সেই মেয়ের জন্য প্রত্যেক রাত কান্না করে বালিশ ভিজাই। এভাবে দিয়ার অপেক্ষায় কেটে গেল অনেক নির্ঘুম রাত। কেটে গেল 5-5টা বছর। এর মধ্যে দিয়ার কথা প্রায় ভুলেই গেছি। সবাই বলছে দিয়া নাকি আর ফিরে আসবে না, ও নাকি মারা গেছে। চাচা চাচি অনেক কষ্ট করে হলেও সেটা মেনে নিয়েছেন, কিন্তু আমি এখনো দিয়ার পথ চেয়ে বসে আছি। আমার বিশ্বাস দিয়া একদিন ফিরে আসবেই। এর মধ্যে আব্বা অনেকবার বলেছেন যে বিয়ে করে নতুন করে জীবন শুরু করতে, কিন্তু আমি ওদের বারবার বলে দিচ্ছি যে আমি দিয়ার জন্য অপেক্ষা সারা জীবন পার করে দিতে পারবো। আজ আব্বু হঠাৎ রুমে এসে বললেন, তুই কি এভাবেই জীবনটা শেষ করে দিবি? তোর কি মনে হয় মেয়েটা এখনো বেঁচে আছে? আর বেঁচে থাকলেও কি তোর জন্য বসে আছে, নাকি বেঁচে থাকলেও হয়তো কারোর সাথে বিয়ে হয়ে সংসার করছে? আব্বু প্লিজ। তোকে আমি 2টা অপশান দিচ্ছি, বিয়ে কর নয়তো চাকরি বাকরি কিছু একটা করে জীবনটা নতুন করে শুরু কর। কিছুক্ষণ চুপ থেকে বললাম, ওকে আব্বু, আমি চাকরি করব। আব্বু একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে চলে গেলেন। পরদিন আমি একটা চাকরির ইন্টারভিউ দিতে চাই। ইন্টারভিউ দেওয়ার পর আমাকে কিছুক্ষণের জন্য ওয়েটিংয়ে রাখে। আমাকে কিছুক্ষণ পর আবার ডাকে। কংগ্রাচুলেশন, আপনার চাকরি হয়ে গেছে, কিন্তু সেটা মালয়েশিয়ায়। আপনার সব রেজাল্ট ভালো দেখে আমরা আমাদের আরেকটা কোম্পানিতে ট্রান্সফার করে দেই। মালয়েশিয়ার কথা শুনে কেন জানি আমি হ্যাঁ বলে দেই। আমার কেন জানি মনে হচ্ছে মালয়েশিয়ায় কিছু একটা আছে। বাড়িতে এসে আব্বুকে বলতে আব্বু অনেক খুশি হলেন। রাতের খাবার খেয়ে রুমে এসে ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু ঘুম আসছে না। বারবার দিয়ে সে নিষ্পাপ হাসি চোখে ভেসে উঠছে। জানি শেষ রাত বা মধ্যরাত ছাড়া আমার ঘুম আসবে না। গত 5 বছর ধরে এরকমটাই হয়ে আসছে। হঠাৎ মোবাইলের আওয়াজে ভাবনা জগৎ থেকে বেরিয়ে আসলাম। মোবাইল হাতে নিয়ে দেখি সে অচেনা নাম্বার থেকে আবার ফোন এসছে। গত 5 বছর ধরে অনেকগুলো অচেনা নাম্বার থেকে আমার মোবাইলে ফোন আসে। ফোন রিসিভ করলে কেউ ওপাশ থেকে কিছুই বলে না, শুধু আমি ছোট একটা বাচ্চার হামাও শুনতে পাই। অনেকবার বিরক্ত অনেকগুলো নাম্বার ব্লক মেরেছি, কিন্তু কোনো কাজ হয় না। একটা ব্লক মারলে আরেকটা নাম্বার দিয়ে ফোন দেয়। দিয়া যদি আমাকে কোনোদিন ফোন দেয়, এই আশাটাতে সিমটা পাল্টাতে পারি না। প্রথম বিরক্ত লাগলেও এখন কেন জানি আমার ওই পিচ্চিটা আরও স্পষ্ট ভাষা শুনতে ভালো লাগে। এখন প্রত্যেকটা দিনই ফোনটা রিসিভও করি। আজও ফোন রিসিভ করে হ্যালো বলার সাথে সাথেই সেই পরিচিত আওয়াজ শুনতে পাই। ওপাশ থেকে আব্বু আম্মু বলে অস্পষ্ট ভাষায় কি যেন একটা বলছে, কিছু বুঝতে পারি না, শুধু এই আব্বু আম্মু ডাকটাই বুঝতে পারি। আজকে আমি মালয়েশিয়ায় যাচ্ছি। বাড়িতে সবাই থেকে বিদায় নিয়ে এয়ারপোর্টে চলে আসলাম। এয়ারপোর্টে এসে ওই দিন যে লোকটা আমার ইন্টারভিউ নিয়েছিল, সেই লোকের সাথে আরও অনেকগুলো লোককে দেখতে পেলাম। পরে জানতে পারলাম ওরা আমার মতো মালয়েশিয়াতে চাকরি করতে সিলেক্ট হয়েছে। ওদের মধ্যে একজনের সাথে আমার অনেক ভাব জমে গেল। ওর নাম জিসান। বিমান আমার পাশে সিটে বসেছিল। ওর সাথে মিশে বুঝতে পারলাম ছেলের একটু বেশিই চঞ্চল টাইপের, অনেক বেশি কথা বলে। ফ্লাইট ল্যান্ড করলো মালয়েশিয়ায়। আমি মালয়েশিয়ার মাটিতে পা রাখতেই আমার বুকটা কেঁপে উঠল। বুঝতে পারলাম না কেন হলো এমনটা। মালয়েশিয়ার নামটা শোনার পর থেকে আমার কেমন যেন অদ্ভুত একটা ফিলিংস কাজ করছিল। আমরা যে কোম্পানিতে কাজ করতে আসছি, সেই কোম্পানির কয়েকজন লোক এসে আমাদের একটা হোটেলে নিয়ে গেল। আজকে রেস্ট নিয়ে কালকে থেকে অফিস। আমি হোটেলে এসে আমার রুমে ঢুকলাম। ফ্রেশ হয়ে বসে আছি। বসে বসে বোর হচ্ছি, তাই ভাবলাম শহরটা একটু ঘুরে দেখি। রুম থেকে বেরোতেই জিসানের সামনে পড়লাম। জিসান আমাকে দেখে এসে বলল, কি ভাই, কোথাও বের হচ্ছেন? আসলে রুমে বসে বসে বোর হচ্ছিলাম তো, তাই ভাবলাম একটু ঘুরতে যাই।
আমিও সেম ভাই, চলেন আমিও যাব আপনার সাথে। তাহলে তো ভালোই হলো, আমাকে একা একা ঘুরতে হবে না। চলেন। হোটেলের বাইরে বের হয়ে জিসানকে বললাম, কোথায় যাওয়া যায় বলেন তো, আমি তো এখানকার তেমন জায়গা চিনি না। আমি চিনি ভাই, চলেন ভাই আমরা এখানকার সবচেয়ে বড় শপিং মলে যাই। অনেক সুন্দর একটা শপিং মল, আমার একটা জিনিস কিনতে হবে। জিনিসটাও কিনলাম আর ঘোরাঘুরিও করলাম। আচ্ছা চলুন। একটা ট্যাক্সি নিয়ে শপিং মলের সামনে এসে নামলাম। সত্যিই শপিং মলটা অনেক বড় এবং সুন্দর। শপিং মলের ভেতরে ঢুকতে আমার শরীরে একটা কঠিন ঠান্ডা বাতাস লাগলো আর আমার বুকের ভিতর ধুকধুক করতে লাগলো। আমি সেখানটায় দাঁড়িয়ে হার্ট বেড়ে ধুকপুকানি ফিল করতে লাগলাম। আমার এরকম কেন হচ্ছে? জিসান বলল, কি ভাই এখানে দাঁড়িয়ে আছেন কেন, আর কি ভাবছেন? আমি শপিং মলে ঢোকার সাথে সাথে আমার শরীরে কিরকম জানি ঠান্ডা বাতাস লাগলো। আরে ভাই এটা এসির বাতাস। না, এটা এসির বাতাস হতেই পারে না। এসির বাতাস এত মোলায়েম আর কঠিন না, আর এই বাতাসটা একেবারে আমার বুকের ভেতর লেগেছে। আরে ভাই কি সব আবল তাবল বলছেন? আমি জোরে একটা নিঃশ্বাস ফেলে বললাম, না কিছু না, চলেন। তারপর জিসানকে নিয়ে লিফটে করে শপিং মলটায় 3 তলাতে উঠলাম। জিসান ঘুরে ঘুরে টি শার্ট দেখছে, হয়তো টি শার্ট কেনার জন্যই আসছে। আমি আর ওকে জিজ্ঞেস করলাম না। জিসান একটা টি শার্ট হাতে নিয়েই চেঞ্জ রুমে গেল। আমার একটা শার্ট অনেক ভালো লাগলো, সেই শার্টটা নেড়ে চেড়ে দেখছিলাম। হঠাৎ আমার চোখ আটকে গেল একটা মেয়ের ওপর। মেয়েটা আমার ঠিক উল্টো দিকে মুখ করে লিফটের সামনে দাঁড়িয়ে আছে। মেয়েটাকে আমার এত চেনা চেনা লাগছে কেন? আমি মেয়েটার মুখ দেখতে না পারলেও আমার কেন জানি মনে হচ্ছে মেয়েটা আমার অনেক দিনের চেনা কেউ। আমার হার্টবিট অনেক স্পিডে দৌড়াচ্ছে। দৌড়ে আমি মেয়েটার কাছে যেতে লাগলাম। আমি দৌড়ে মেয়েটার কাছে যাওয়ার আগে মেয়েটা লিফটে উঠে চলে গেল। আমি লিফটের সামনে এসে দেখলাম লিফট লেগে গেছে। সেখানে দাঁড়িয়ে হাঁপাতে লাগলাম। হঠাৎ চোখ পড়লো পাশের সিঁড়ির ওপর। আমি দৌড়ে সিঁড়িতে নামতে লাগলাম। নিচতলায় আসতে দেখলাম মেয়েটা শপিং মল থেকে বের হয়ে যাচ্ছে। আমি দৌড়ে শপিং মল থেকে বেরোতেই দেখলাম মেয়েটা একটা গাড়িতে উঠে গেছে। গাড়িতে কালো গ্লাস থাকাতে তখন আমি মেয়েটাকে দেখতে পাইনি। গাড়িটা অনেক স্পিডে চলে গেল। আমি সেখানে দাঁড়িয়ে রইলাম। পেছন থেকে জিসান ডাকতে ডাকতে আসলো, নিয়ান ভাই, এই নিয়ান ভাই। আমার পাশে এসে হাঁপাতে লাগলো আর বলল, কি ভাই শপিং মল থেকে এভাবে দৌড়ে বের হচ্ছিলেন কেন? পেছন থেকে আমি এত ডাকলাম আপনি শুনলেনই না। পরে বলবো, এখন হোটেলে চলুন। সত্যি আপনি অনেক অদ্ভুত ভাই। চলুন। পরদিন সকালে রেডি হয়ে অফিসে যাওয়ার জন্য হোটেলের বাইরে আসলাম। পেছন থেকে জিসান এসে বলল, কি ভাই আমাকে ফেলেই চলে যাচ্ছেন? আমি ভাবলাম আপনি তো নিচে আছেন, তাই আমি নিচে আসলাম। অফিসের বাস এসে আমাদের নিয়ে গেল। অফিসে আসলাম। অফিসে ঢোকা মাত্রই সেদিন শপিং মলে ঢোকার মতোই ওই ঠান্ডা বাতাস আবার লাগলো। আমি অফিসের ভেতর ঢুকেই কেন জানি অস্থির অস্থির লাগছে। একজন এসে বলল, সবাই এক এক করে ম্যাডামের সাথে মিট করে আসুন। একজন একজন করে একটা রুমে যাচ্ছে আর 4-5 মিনিট পর বেরিয়ে আসছে। এইভাবে এক এক করে সবাই চলে গেলে আমি এখন বসে আছি। জিসান এসে বলল, ভাই যান ভিতরে যান আর গিয়ে পরি দেখে আসুন। কি বলছেন? কি পরি কোত্থেকে আসলো? আরে ভাই এই পরি সেই পরি না, এটা মানুষ পরি। মানে আমাদের বসটা দেখতে একেবারে পরির মতো। আমাদের কি মেয়ে বস নাকি? ভাই তাড়াতাড়ি যান। আমি উঠে আমাদের বস মানে মেয়েটার দরজার পাশে এসে বললাম, মে আই কামিং ম্যাডাম? ইয়েস কামিং। মেয়েটার কণ্ঠ শুনে আমি চমকে উঠলাম। চোখ খুলে তাকাতে আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। আমি কি দেখছি? আমি নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছি না। তখন আমার মুখ দিয়ে শুধু একটা শব্দ বেরিয়ে আসলো, দিয়া। আমি আমার নিজের শরীরে একটা চিমটি কেটে চোখ বন্ধ করে আবার তাকালাম। হ্যাঁ আমি ঠিকই দেখছি, দিয়া আমার সামনে, আমার পিচ্চি বউ আমার সামনে। কিন্তু এটা কোন দিয়া? এটা কি সেই পিচ্চিটা? পিচ্চিটা তো এখন পিচ্চি নয়, অনেক বড় হয়ে গেছে। এদিকে দিয়া আমাকে দেখে চেয়ারে বসে থাকতে পারলো না, চেয়ার থেকে উঠে দাঁড়ালো। মুখটা হা করে আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল আর গাল বেয়ে চোখের পানি গড়িয়ে পড়ছে। আমি যে দিয়ার কাছে এগিয়ে গিয়ে কিছু একটা বলতে যাব, তখন আমার পিছন থেকে একটা বাচ্চা বলে উঠলো, আম্মু। আমি পিছনে তাকিয়ে দেখলাম একটা লোকের কোলে 3-4 বছর বয়সী একটা বাচ্চা। লোকটা হয়তো ড্রাইভার, কিন্তু বাচ্চাটা আম্মু বলে কাকে ডাকলো? বাচ্চাটা সে ড্রাইভারকে কোল থেকে নেমে ছোট ছোট পায়ে দৌড়ে গিয়ে আম্মু আম্মু বলতে বলতে দিয়ার কোলে উঠলো। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। তার মানে সেদিনের আব্বুর কথাটি সত্যি হলো, দিয়া অন্য কারোর সাথে বিয়ে হয়ে সংসার করছে, আর তার প্রমাণ হলো এই বাচ্চাটা। আমার সেখানে দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে, বুকের ভিতর অনেক কষ্ট ফিল হচ্ছে। মনে হচ্ছে কেউ বুকে হাতুড়ি দিয়ে পিটাচ্ছে। আমি কিছুক্ষণ ওদের মা মেয়েকে দেখে কেবিন থেকে বেরিয়ে যেতে লাগলাম। পিছন থেকে দিয়ে ডাক দিল, এই যে শুনুন। আমি ঘুরে দিয়ে চোখের দিকে তাকালাম। দিয়ে একবার আমার চোখের দিকে তাকিয়ে আবার চোখ নিচে নামিয়ে বলল, অফিসের বসকে কোনোদিন নাম ধরে ডাকতে নেই, এই ভুলটা আর যেন না হয়। আমি দের কণ্ঠে রাগ অভিমান ফিল করলাম। কিছুক্ষণ দিয়ার দিকে তাকিয়ে থেকে বললাম, জি ম্যাডাম বলে আমি আবার বেরিয়ে যেতে লাগলাম। পেছন থেকে
দিয়ার মেয়েটা দৌড়ে এসে আমার হাত ধরলো আর তুতলে তুতলে বলল, আঙ্কেল, আমি তো তোমাকে চিনি। আমি মেয়েটাকে কোলে নিয়ে গালে একটা চুমু দিয়ে বললাম, কিভাবে চেনো? তো তোমাকে আমি আমার ফোনে দেখেছি। মেয়েটার কথা শুনে আমি দিয়ার দিকে তাকালাম। দিয়া মেয়েটাকে ধমক দিয়ে বলল, হিয়া এইদিকে আসো বলছি। না, আমি যাব না, আমি আঙ্কেলের কাছে থাকবো। বলে আমার গলা 2 হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরলো। দিয়া রেগে সেখান থেকে উঠে এসে মেয়েটাকে আমার কোল থেকে টেনে নিয়ে নিল। মেয়েটা কান্না করতে শুরু করে দিল। তারপর অন্যদিকে মুখ করে বলল, আপনি এখন আসতে পারেন, আর গিয়ে আপনার কাজ শুরু করে দেন। আমি সেখান থেকে বেরিয়ে আসলাম। এবার দিয়ার কথায় আসি। আমি বেরিয়ে যাওয়ার সাথে সাথেই দিয়া কেবিনের দরজাটা লক করে কান্না করতে লাগলো। দিয়া চিৎকার দিয়ে কান্না করে ইচ্ছে করতেছে, কিন্তু অফিস বলে সেটা করতে পারছে না। দিয়া হাত দিয়ে মুখ চেপে ধরে কান্না করতে লাগলো। কান্না করছে আর বলছে, আমি কি করে পারলাম আমার নিয়নের সাথে এরকম ভাবে কথা বলতে? যাকে আমি আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি, তাকে আমি কি করে পারলাম এরকম অপমান করতে? এইগুলো বলছে আর মুখ চেপে কান্না করছে দিয়া। দিয়ার মেয়েটা তার মায়ের কান্না দেখে বলল, আম্মু, তুমি কেঁদো না, আমি আর যাব না ওই আঙ্কেলটার কাছে। দিয়া ওর মেয়েকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আর বলল, তুই ওর কাছে যাওয়াতে আমি কাঁদছি না, তুই ওর কাছে যাওয়াতে আমি আরো খুশি হয়েছি। বলে দিয়ে মেয়েটার কপালে একটা চুমু খেলো। দিয়া এখন বুঝতে পারলো কালকে শপিং মলে তার কেন এমন মনে হয়েছিল যে আমি তার আশেপাশে আছি। তার মানে আমি শপিং মলে ছিলাম। দিয়ে চোখের পানি মুছে জোরে একটা নিঃশ্বাস নিল। এখন তো এর ভেতরটা একটু হালকা লাগছে, কারণ 5-5টা বছর পর সে আমাকে দেখতে পেল। এদিকে আমি সামনে এগোচ্ছি আর ভাবছি, এটাই আমার প্রাপ্য ছিল। আমি মেয়েটাকে একসময় কত কষ্ট দিয়েছি, এখন মেয়েটার চেয়ে দ্বিগুণ কষ্ট আমি পাচ্ছি। হ্যাঁ, এটাই আমার প্রাপ্য। আমাকে অনেকক্ষণ পর কেবিন থেকে বেরিয়ে আসতে দেখে জিসান এগিয়ে এসে বলল, কি ভাই, এতক্ষণ ধরে আমাদের বস আপনাকে কি পরীক্ষা নিচ্ছিল? আমি চুপ করে আছি। জিসান আবার বলল, সাবধান ভাই, অন্য কোনো ধান্দাই পড়েন না। আমি বসটা কিন্তু মেরিড, আর আমাদের ম্যাডামের হাজবেন্ড হচ্ছে এই সারা কোম্পানির মালিক। ও আচ্ছা। আপনার মুখটা এমন লাগছে কেন ভাই? আপনার কি কিছু হয়েছে? আমি একটা নকল হাসি দিয়ে বললাম, না ভাই, কিছু হয়নি। আব্বু মোর কথা একটু মনে পড়ছে, তাই একটু মন খারাপ। আচ্ছা চলুন ভাই, এখন কাজে লেগে পড়ি। আমি আমার ডেস্কে গিয়ে বসলাম। আমার ডান সাইডে একটা মালয়েশিয়ান ছেলে আর বা সাইডে একটা মেয়ে। দেখে মনে হচ্ছে বাংলাদেশি। এই অফিসে প্রায় লোকই বাংলাদেশি। মেয়েটা আমাকে তার পাশে বসতে দেখে বলল, হাই, আমি রাইসা রহমান। বলে আমার দিকে তার একটা হাত বাড়িয়ে দিল। আমি হাত বাড়িয়ে হ্যান্ডশেক করতে করতে বললাম, আপনি কি বাংলাদেশি? জি, একটা কথা বলবো? হ্যাঁ বলুন। আপনি দেখতে অনেক হ্যান্ডসাম আর কিউট। আমি কিছু বললাম না, কষ্ট করে শুধু একটা হাসি দিলাম। আমি কম্পিউটার অন করার সাথে সাথেই দিয়ার মেয়েটা এসে হাজির। আঙ্কেল আঙ্কেল বলে আমার কোলে এসে উঠে বসলো। আমি বললাম, তুমি আবার আমার কাছে আসছো কেন? তোমার আম্মু বকবে তো? না, বকবে না, আমি আম্মুকে বলে এসেছি। আচ্ছা, তোমার নাম কি? হিয়া। দিয়ার ওর মেয়ের নামটা নিজের নামের সাথে মিলে রেখেছে। আমি 2 হাত দিয়ে ওর গাল টিপে বললাম, খুব সুন্দর নাম, আর তুমি অনেক কিউট। আঙ্কেল, আমিও তো তোমাকে এটা করি। বলে ছোট ছোট হাত দিয়ে আমার গাল টিপে ধরে হাসতে লাগলো। হিয়ার হাসি দেখে আমি ওদিকে তাকিয়ে রইলাম। হিয়া সেম দিয়ার মতোই হাসে। তারপর হিয়া আমার দাড়িতে হাত দিয়ে বলল, আঙ্কেল, এগুলোর নাম কি? এগুলোর নাম দাড়ি। হিয়া নিজের গালে হাত দিয়ে মুখ গোমরা করে বলল, আমার নাই কেন? হিয়ার কথা শুনে আমার হাসি চলে আসলো। আমি এর কথা শুনে হাসতে হাসতেই বললাম, তোমার কোনোদিন উঠবে না মামুনি, কারণ তুমি মেয়ে। আচ্ছা মামুনি, তোমার আব্বু এখন কই? আব্বু? সে কি, তুমি তোমার আব্বুকে চেনো না? দিয়া তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কাণ্ড দেখছিল আর হাসছিল। আমার প্রশ্নে হিয়াকে চুপ থাকতে দেখে দিয়া আমাদের দিকে এগিয়ে এসে বলল, হিয়া ওর আব্বুকে পাপা বলে ডাকে। হঠাৎ কারো কথায় পিছনে তাকিয়ে দেখলাম দিয়াকে দেখে আমি বসা থেকে উঠে দাঁড়ালাম। দিয়া কথাটা বলে আমার দিকে তাকিয়ে রইল। আমি এর চোখ থেকে চোখ নামিয়ে বললাম, সরি ম্যাডাম, আসলে আপনার মেয়ে আমার কাছে আমাকে বলতে না দিয়ে বলল, ইটস ওকে। তারপর দিয়া হিয়াকে আমার পাশ থেকে তুলে নিয়ে যেতে যেতে বলল, চলো হিয়া, কিছু খাবে, বাড়ি থেকে না খেয়েই চলে এসেছে। আমার দিকে একবার তাকিয়ে চলে যেতে লাগলো। পাশ থেকে রাইসা তখন আমাদের দেখছিল। আমাকে বলল, আমাদের ম্যাডাম কি আপনার পরিচিত কেউ? আমি মেয়েটার প্রশ্ন শুনে চুপ করে রইলাম। আমি মেয়েটাকে কি বলবো কিছু বুঝে উঠতে পারতেছি না। জি। রাইসা আমাকে আর কিছু প্রশ্ন করার আগে আমি বললাম, এক্সকিউজ মি, আমি একটু আসছি। বলে আমি অফিসের ওয়াশরুমের দিকে যেতে লাগলাম। অফিস শেষে আমি আর জিসান দাঁড়িয়ে আছি অফিসের বাইরে। অফিসের বাসের জন্য অপেক্ষা করছিলাম। জিসান আমাকে বলল,
ভাই আপনি এখানে দাঁড়ান, আমি গিয়ে দেখে আসছি বসটা এখনো আসছে না কেন। এ বলে জিসান চলে গেল। আমি একা একা আনমনে দাঁড়িয়ে আছি। পেছন থেকে দিয়া হিয়াকে কোলে নিয়ে বের হলো। হিয়া আমাকে দেখে দিয়ার কোল থেকে নেমে দৌড়ে আমার কাছে আসলো। আমার সামনে এসে একটা হাসি দিয়ে বলল, আঙ্কেল মাথা নিচু করো। আমি মাথা নিচে করতেই হিয়া আমার গালে একটা চুমু খেলো। তারপর হিয়া দিয়ার কাছে গিয়ে ওর হাত ধরে টানতে লাগলো। দিয়া বলল, কি হলো হিয়া, আমাকে টানছো কেন? আসো না আম্মু। হিয়া দিয়াকে টানতে টানতে আমার সামনে নিয়ে এলো। দিয়া আমার দিকে একবার তাকিয়ে চোখ নিচে নামিয়ে নিল। হিয়া বলল, আম্মু আঙ্কেলকে চুমু দাও। আমরা দুজনের দিকে চোখ বড় বড় করে তাকালাম। দিয়া লজ্জায় লাল হয়ে গেল। তারপর হিয়াকে ধমক দিয়ে বলল, হিয়া এসব কি হচ্ছে? আমি দিয়াকে বললাম, প্লিজ ম্যাডাম, ওকে বকবেন না, আমি ওকে বুঝিয়ে বলছি। আমি হাঁটু গেড়ে বসে হিয়ার গালে হাত দিয়ে বললাম, হিয়া মামুনি শোনো, তোমার আম্মু তোমার আব্বুকে মানে তোমার পাপাকে ছাড়া অন্য কোনো ছেলেকে চুমু খেতে পারবে না। কিন্তু আম্মু তো পাপাকে চুমু দেয় না, আম্মু তো তোমার ফটোতে দিয়া হিয়ার মুখ চেপে ধরলো। তারপর হিয়াকে কোলে নিয়ে বলল, চলো হিয়া, দেরি হয়ে যাচ্ছে। বলে আমার দিকে একবার তাকিয়ে গাড়িতে উঠে গেল। গাড়িতে উঠে হিয়া আমাকে হাত নাড়িয়ে টাটা দিতে লাগলো। আমি ওকে হাত নাড়িয়ে টাটা দিলাম। আমি হোটেলে চলে আসলাম। রুমে ঢুকে শার্টটা খুলে একটা টাওয়াল নিয়ে বাথরুমে ঢুকলাম। বাথরুমে ঢুকেই শাওয়ারটা ছেড়ে শাওয়ারের নিচে দাঁড়িয়ে রইলাম। বুকের ভেতরটা অনেক ভারী লাগছে, অনেক কষ্ট জমে আছে বুকের ভেতর। আমার দোষে আমার এই পিচ্চি বউটাকে আমি হারালাম। সেদিন যদি আমি ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য ঘর থেকে বের না হতাম, তাহলে আজ আমাকে ওর এই অবস্থা দেখতে হতো না। আমার চোখের পানি আর শাওয়ারের পানি এক হয়ে নিচে পড়ছে। আমার পিচ্চিটা এখন আর আমার নেই, সে এখন অন্য কারো বউ, অন্য একজনের মেয়ের মা। যখন ওর মেয়েটা আমার কাছে আসে, জানি না কেন জানি আমি সব কষ্ট ভুলে যাই। এখন আমি নিজেকে একটা কথাই ভেবে সান্ত্বনা দিচ্ছি যে যাই হোক, আমার পিচ্চিটা তো সুখে আছে, ও সুখে থাকলেই হলো, আমার আর কিছুই চাই না। দিয়ার সুখে আমার সুখ। অনেকক্ষণ শাওয়ারের নিচে থাকার পর বাথরুম থেকে বেরিয়ে আসলাম। পরদিন অফিসে যাওয়ার জন্য জিসান রেডি হয়ে আমার রুমে এসে বলল, কি ভাই আপনি এখনো রেডি হন নাই? অফিস বাস চলে এসেছে তো। জিসান ভাই, আপনি অফিস বাস দিয়ে যান, আমি পরে একটা ট্যাক্সি নিয়ে চলে যাব। আচ্ছা ঠিক আছে, আমি চাই আপনি দেরি করবেন না, কিন্তু নতুন অফিস জয়েন করেছেন, দেরি করলে সমস্যা হতে পারে কিন্তু। আচ্ছা, আমি ভাবতে লাগলাম আমার কে দিয়ে সামনে যাওয়া ঠিক হবে। ও যখন সুখে আছে তাহলে থাক না সুখে, আমি কেন ওর পথের কাটা হয়ে দাঁড়াবো? তাই ভাবলাম আমি দেড় সামনে যাব না। এদিকে হ্যাঁ অনেকক্ষণ ধরে ওর মাকে বলেই যাচ্ছে, আম্মু আঙ্কেল এখনো আসছে না কেন? দিয়ে ওর মেয়েকে বলছে, আসবে, এক্ষুনি চলে আসবে। দিয়েও চিন্তায় পড়ে যায়। অফিস বাস তো সেই কখন চলে আসলো, কিন্তু নিয়ন আসলো না কেন অফিস বাসে? নিয়ন কি আর আসবে না অফিসে? নিয়ন তো আমাকে সহ্যই করতে পারে না, তাহলে কি আমার জন্য আর সে অফিসে আসবে না? আমার নিয়নকে কি আর আমি দেখতে পারবো না? আমাকে সে আর দেখতে পারবে না, সে কথা মনে পড়তেই দিয়ার বুকের ভেতর ডুব করে উঠল, চোখ দিয়ে পানি বেরিয়ে আসলো। এতক্ষণ সে তার কেবিনের সামনে দাঁড়িয়েছিল। হঠাৎ খেয়াল হলো আমি অফিসে ঢুকছি। দিয়ার চোখ মুখে হাসি ফুটে উঠল। হিয়া আমাকে দেখতে পেয়েই দৌড়ে এসে আমার পা দুটো জড়িয়ে ধরলো। আমি হিয়াকে টেনে কোলে তুললাম, গালে একটা চুমু দিলাম। হ্যাঁ, আজ ওর জন্য অফিসে আসতে হলো। আমি যে দিয়ার মেয়েটার মায়ে পড়ে গেছি। হিয়া গাল ফুলিয়ে বলল, আঙ্কেল আমি তোমার সাথে কথা বলবো না, তুমি এত দেরি করে আসলে কেন? সরি। দেখি কিউটিটার মুখটা। হিয়া মুখটা অন্যদিকে ঘুরে নিল। আমি এবার হিয়াকে কাতো দিতে লাগলাম। হিয়া খিলখিল করে হাসতে লাগলো। দিয়ে আমাদের দেখে একটা হাসি দিয়ে চোখ মুছে একটা দীর্ঘ শ্বাস ফেলে কেবিনে চলে যায়। আমি সারাদিন হিয়াকে নিয়ে মেতে রইলাম। মেয়েটা অনেক পাকা কথা বলছে, আর আমি সেই কথা শুনে হাসতে হাসতে ফেটে পড়ছি। দিয়ে বারবার কেবিন থেকে বের হয়ে এসে কিছুক্ষণ আমাদের দেখে, তারপর একটা হাসি দিয়ে আবার নিজের কেবিনে চলে যায়। এভাবে সারাতে দিন কেটে গেল। জিসান এসে বলল, ভাই হোটেল যাবেন না? অফিস তো শেষ হয়ে গেল। আমার যাওয়ার কথা শুনেই হে আমার গলা জড়িয়ে ধরলো। না আঙ্কেল, যাবে না। আমি জিসানকে বললাম, জিসান ভাই আপনি অফিস বাস দিয়ে চলে যান, আমি সকালের মতো ট্যাক্সি নিয়ে চলে যাব। জিসান চলে গেল। কিছুক্ষণ পর দিয়া কেবিন থেকে বেরিয়ে আমাদের কাছে শিয়াকে বলল, হিয়া আসো, আমরা বাসায় যাব। হিয়া এবার আমার কাঁধে মুখ লুকালো, তারপর বলল, না আমি যাব না। চলেন, আমি আপনাদেরকে গাড়িতে তুলে দিয়ে আসছি। অফিসের বাইরে এসে দিয়ার গাড়ির সামনে আসলাম। দিয়া আগে গিয়ে গাড়িতে বসলো। আমি হিয়াকে বললাম, হিয়া আমার দিকে তাকাও। হিয়া আমার কাঁধ থেকে মুখ তুলে তাকালো। যাও এখন বাসায়, তুমি এরকম করলে কিন্তু আমি কালকে আর এখানে আসবো না। হিয়া আমার কথা মতো গাড়িতে উঠে গিয়ে বসলো। আমি হিয়ার গালে একটা চুমু দিয়ে সেখান থেকে চলে যেতে লাগলাম। হঠাৎ পিছন থেকে দিয়া ডাক দিল, এই যে শোনো। আমি পিছন ফিরে তাকাতেই দেখলাম দিয়া গাড়ি থেকে মুখ বের করে আছে। আমি বললাম, জি বলুন। অফিস বাস তো চলে গেছে, তুমি কিভাবে যাবে?
দিয়ার মুখে তুমি ডাক শুনে ওর দিকে অবাক চোখে তাকিয়ে রইলাম। দিয়া আবার বলল, আমি তোমাকে কিছু প্রশ্ন করছি। ও জি, আমি ট্যাক্সি নিয়ে চলে যাব। তুমি যদি কিছু মনে না করো আমি তোমাকে পৌঁছে দিতে পারি। থ্যাংক ইউ, লাগবে না, আমি চলে যেতে পারবো। দিয়া মুখটা কালো করে ফেললো। হিয়া বলল, আঙ্কেল চলো না আমাদের সাথে। আমি হিয়ার মুখের দিকে তাকিয়ে না করতে পারলাম না। উঠে গেলাম ওদের গাড়িতে। আমি এক পাশে আর দিয়া এক পাশে, আর হিয়া মাঝখানে। হিয়া আমার কোলে এসে উঠে বসলো। কেউ কোনো কথা বলছে না। কিছুক্ষণ চুপ থাকার পর হুট করে দিয়া বলল, তোমার বউকে কি এখানে মালয়েশিয়ায় সাথে করে নিয়ে এসেছো? আমি দিয়ার কথা শুনে হাসতে লাগলাম। বউ? কি হলো, হাসছো কেন? আমি হাসির কিছু বলেছি? আমার কপালে বউ নেই। মানে তুমি কি সব অদ্ভুত কথা বলছো? সত্যিতে বলছি, এখানে অদ্ভুতের কি আছে? মানে তুমি এখনো বিয়ে করো নাই? না, বললাম না আমার কপালে বউ নেই। কেন বিয়ে করো নাই? তুমি জেনে কি করবে? প্লিজ বলো না কেন বিয়ে করো নাই। আমি কিছুক্ষণ চুপ থাকলাম। তারপর দিয়ার চোখে চোখ রেখে বললাম, তোমার জন্য। দিয়া অবাক হয়ে বলল, আমার জন্য মানে? সেই দিন রাতে আমি কিছু একটা ভেবে চুপ করে রইলাম। দিয়া কি এখন এসব বলে ঠিক হবে? দিয়া তো সুখে আছে, ওকে এসব বলে কি আর কষ্ট বাড়ানো ঠিক হবে? দিয়া আমাকে চুপ থাকতে দেখে বলল, বলো না সেদিন রাতে কি? কিছু না। দিয়া এবার আমার হাত ধরে হিয়ার মাথায় নিয়ে নিল। তারপর বলল, ও তো ছোট্ট ফেরেশতা মানুষ, আমি জানি তুমি ওর মাথায় হাত রেখে মিথ্যা বলতে পারবে না। আমি এবার কি বলবো কিছু বুঝে উঠতে পারছি না। হিয়ার মাথায় হাত রেখে আমি এবার মিথ্যা বলতে পারবো না। তখন আমি বললাম, দিয়া থাক না এসব, এখন আর জেনে কি করবে? তুমি বলবে কিনা বলো। আমি এবার বলতে শুরু করলাম, আসলে সেদিন রাতে যখন তুমি আমার মুখ থেকে একবার বউ ডাক শুনতে চেয়েছিলে, তখন আমি কেন ঘর থেকে বেরিয়ে গিয়েছিলাম জানো? সেদিন আমি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য রুম থেকে বেরিয়ে গিয়েছিলাম। সেদিন আমি তোমাকে একবার না, সারা জীবনের জন্য বউ ডাকতে চেয়েছিলাম। তোমাকে আপন করে নিতে চেয়েছিলাম। তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটা লাল টকটকে শাড়ি আর অনেকগুলো গোলাপ ফুল নিয়ে যখন বাসায় আসলাম, তখন আমি নিজেই সারপ্রাইজড হয়ে যাই। এসে দেখি তুমি রুমে নেই। তারপর যখন তোমার চিঠি আর ডিভোর্স পেপারে সাইন দেখলাম, তখন আমার সারা দুনিয়া অন্ধকার হয়ে এসেছিল। তারপর তো 5-5টা বছর তোমার অপেক্ষায় আর তোমাকে খুঁজতে খুঁজতে কাটিয়ে দিই। সবাই তো ভেবে নিয়েছিল যে তুমি আর বেঁচে নেই, কিন্তু একমাত্র আমিই জানতাম তোমাকে আমি একদিন খুঁজেই পাবো। কিন্তু এভাবে যে পেয়ে যাব, তোমাকে হারাতে হবে, সেটা ভাবিনি। আমি এক নিঃশ্বাসে কথাগুলো বলে ফেললাম। দিয়ার দিকে তাকিয়ে দেখলাম গাল বেয়ে চোখের পানি গড়িয়ে পড়ছে। আমার দিকে মায়া ভরে চোখে তাকিয়ে আছে। আমারও চোখ দিয়ে পানি বেরিয়ে এসেছিল। আমি সেটা মুছে দিয়াকে বললাম, এই পাগলি কাঁদছো কেন? আমি কিন্তু এখন আর কষ্ট পাচ্ছি না, কারণ তুমি সুখে আছো। তোমার সুখে আমার সুখ। দিয়ার এখন অনেক ইচ্ছে করছে আমাকে জড়িয়ে ধরতে, কিন্তু সে ধরল না, নিজেকে কন্ট্রোল করলো। আর মনে মনে বলতে লাগলো, আমাকে এতদিন কষ্ট দিয়েছো, এখন তোমার নিজের কিছু কষ্ট পাওয়া প্রাপ্য। দিয়ার ভিতরে অনেক খুশি হচ্ছে এই ভেবে যে আমার নিয়ন আমাকে ভালোবাসে, আমার জন্য সে এতটা বছর অপেক্ষা করলো। কিন্তু খুশিটা প্রকাশ করলো না। চোখের পানি মুছে চুপ করে বসে রইল আর বারবার আমার দিকে আর চোখে তাকাতে লাগলো। আজ আমাকে কেন জানি তার কাছে অন্যরকম লাগছে। এদিকে হিয়া আমার কোলেই ঘুমিয়ে পড়লো। আমার বুকে মাথা রেখে 2 হাত দিয়ে গলা জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আমি ওকে 2 হাত দিয়ে আঁকড়ে ধরে আছি। আমার হোটেলের কাছে চলে আসলাম। আমি হিয়াকে দিয়ার কোলে দিয়ে গাড়ি থেকে নেমে আবার গাড়ির ভিতরে মুখ ঢুকে হিয়ার গালায় চুমু দেবার জন্য মাথায় গিয়ে নিলাম। হিয়া দিয়ার কাঁধে মাথা রেখে ঘুমিয়েছিল। আমি যখন হিয়াকে চুমু খাওয়ার জন্য ঠোঁটে গিয়ে দিলাম, দিয়া ভাবলো আমি ওকে চুমু খাবো, তাই তার গালে গিয়ে নিয়ে আসছিল। কিন্তু আমি হিয়ার গালে চুমু খাওয়াতে দিয়া লজ্জা পেয়ে আবার গাল পিছিয়ে নিল। আমি গাড়ি থেকে মাথা বের করে পিছন থেকে ফিরে আসছিলাম। পেছন থেকে দিয়া ডাক দিল, এই যে শোনো। আমি পেছন ফিরে বললাম, জি। কালকে অফিসে একটু তাড়াতাড়ি চলে যেও। জি আচ্ছা। এই বলে আমি হোটেলের ভিতরে ঢুকে গেলাম। আমি ভিতরে ঢোকা পর্যন্ত দিয়া সেখানে গাড়ি নিয়ে দাঁড়িয়ে রইল। আমি রুমে ঢুকে সব কিছু গুছিয়ে নিলাম। দিয়াকে আমার মনের কথা বলতে পেরে এখন খুব শান্তি লাগছে। পরের দিন সকালে রেডি হচ্ছিলাম, হঠাৎ আমার মোবাইলটা বেজে উঠল। আম্মু ফোন দিয়েছেন। আমি ফোন রিসিভ করার পর আম্মু বললেন, কেমন আছিস রে? ভালো আম্মু, আমি আসছি, এসে তোমার সাথে কথা বলবো, এখন রাখি। কোথায় আছিস? আম্মু, আমি দেশে ফিরছি। আম্মুকে কিছু বলতে না দিয়ে আমি ফোনটা কেটে দিলাম। হ্যাঁ, আমি আজই দেশে ফিরে যাচ্ছি। সেদিন যখন ভাবছিলাম দিয়ার সামনে আর যাবো না, সেদিন আমি দেশে ফেরার জন্য টিকিটও বুক করি, তাই সেদিন অফিসে যেতেও দেরি হয়েছিল। আজ এখানকার সময় দুপুর 12টায় আমার ফ্লাইট। আম্মুকে দিয়ার কথা বললাম না। দিয়া যখন সবার থেকে দূরে চলে এসে ভালো থাকতে চাইছে, তাহলে থাকুক দিয়া ওর মতো করে। আমি ওর সুখে পানি ঢালতে চাই না। আমি শেষবারের মতো দিয়াকে আর ওর মেয়ে হিয়াকে দেখতে যাচ্ছি। ওর মেয়েটার মায়ে পড়ে গেছি যে আমি। জিসানকে আমি আরও আগে বলে দিয়েছি অফিস বাসে করে চলে যেতে। তারপর সব কিছু নিয়ে একটা ট্যাক্সিতে উঠলাম। অফিস থেকেই একেবারে এয়ারপোর্টে চলে যাব।
আমার ট্যাক্সি আর দিয়ার কার একসাথে এসে থামলো অফিসের সামনে। আমি ট্যাক্সি থেকে নেমে দাঁড়াতেই দেখলাম দিয়া আর হিয়া নামছে গাড়ি থেকে। আজ দিয়া একটা কালো শাড়ি পরে এসেছে। আজ অনেক সুন্দর লাগছে দিয়াকে। এত সুন্দর কেন ওই মেয়েটা? আমি নিজের মাথাতে নিজেই থাপড় দিলাম। আমি এসব কি ভাবছি? দিয়া এখন অন্য কারো বউ। গাড়ি থেকে নেমেই হিয়া আমাকে দেখতে পেয়ে দৌড়ে এসে আমার কোলে উঠলো। আমি হিয়ার গালে একটা চুমু খেলাম। মেয়েটা যে কেন আমাকে এত মায়ে ফেলছে। আজকের পর হয়তো আমাকে না দেখতে পেয়ে অনেক মিস করবে, আর আমি অনেক মিস করব। দিয়া আমার দিকে তাকে একটা হাসি দিল। আমি হিয়াকে কোলে নিয়ে অফিসে ঢুকে গেলাম। আমার পিছন পিছন দিয়াও ঢুকলো। আমি হিয়াকে আমার টেবিলে নিয়ে গিয়ে বসালাম। দিয়া আমার দিকে একবার তাকিয়ে ওর কেবিনে ঢুকে গেল। দিয়াকে দেখে মনে হচ্ছে আজ সে অনেক হ্যাপি। ভালোই হলো, আজ দিয়াকে হাসি মুখে দেখে সারা জীবনের জন্য জীবন থেকে বিদায় নিতে পারবো। হিয়াকে টেবিলে বসিয়ে আমি হাঁটু গেড়ে নিচে বসলাম। আমি ওর গালে হাত দিলাম। কিছুক্ষণ তাকিয়ে রইলাম। এই মেয়েটাকে আমার এত মায়া লাগে কেন? হিয়া, আমি নিজেকে ধরে রাখতে পারলাম না। চোখ দিয়ে সাগরের বাঁধ ভাঙার মতো অশ্রু গড়িয়ে পড়লো। আমার বুকটা ফেটেই যাচ্ছে। চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে। হিয়া আমার গালে হাত দিয়ে বলল, আঙ্কেল তুমি কান্না করছো কেন? আমি হিয়ার কথার কোনো উত্তর দিলাম না। ওর গালে একটা চুমু দিয়ে ওকে জড়িয়ে ধরলাম। তারপর বললাম, হিয়া, তুমি তোমার আম্মুর কাছে যাও। আমি তোমার জন্য বাইরে থেকে অনেকগুলো চকলেট নিয়ে আসছি। আজ এই মায়াবতীটাকে মিথ্যা বলতে হলো। এই বলে আমি হিয়াকে ওর আম্মুর কেবিনের সামনে দিয়ে আসলাম। কেবিনের বাইরের গ্লাস দিয়ে আমি আমার মায়াবতীটাকে শেষ একবার দেখলাম। মাথা নিচে করে অফিসের ব্যাপারে কি যেন লিখছে। আমি আর সেখানে দাঁড়ালাম না, চলে যেতে লাগলাম। আমি যে অফিস গেট দিয়ে বেরোতে যাব, তখনই ছোট্ট দুইটা হাত আমার পা জড়িয়ে ধরলো। হিয়া, হ্যাঁ, হিয়া পিছন থেকে আমার পা জড়িয়ে ধরলো। আমি আবার হাঁটু গেড়ে ওর সামনে বসলাম। কি হলো হিয়া? আঙ্কেল আঙ্কেল তুমি ফিরে আসবে তো? হে আল্লাহ, তুমি পিচিটাকে কেন এত মায়া দিয়ে করলে? আমার যে পিচিটাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না। মেয়েটাকে আমি আবার জড়িয়ে ধরলাম। আমার এখন হামা করে কান্না করতে মন চাইছে। এই মেয়েটার প্রতি আমার কিসের এত টান? কি আছে এই মেয়ের মধ্যে? আমাকে আবার মেয়েটাকে মিথ্যা বলতে হলো। আমি আসছি মামুনি, এক্ষুনি আসছি। তোমার জন্য অনেকগুলো চকলেট নিয়ে আসছি। তাহলে তুমি কান্না করছো কেন? তোমাদের চকলেট আনতে হবে না আঙ্কেল, আমার চকলেট লাগবে না, তুমি চেও না। বলে আবার আমার গলা জড়িয়ে ধরলো। আমার চোখ দিয়ে অনর্গল বৃষ্টি ঝরেই যাচ্ছে, কিন্তু কোনো আওয়াজ করতে পারছে না। পৃথিবীর সবচেয়ে কষ্টের কান্নাই হলো নীরব কান্না। এই কান্নায় বুক ফাটে ঠিকই, কিন্তু মুখ ফাটে না। এখন সেই পরিস্থিতিতে আমি আছি। আমি হিয়াকে আমার থেকে ছাড়িয়ে আরও একটা মিথ্যা বললাম। এই যে মামুনি, ওই যে দেখা যাচ্ছে দোকান, ওখান থেকে আমি আসছি। তুমি তোমার আম্মুর কাছে যাও। হিয়া মুখটা কালো করে চলে গেল। আমি ট্যাক্সিকে বলেছিলাম আমি আসার আগ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে। ট্যাক্সিটা এখনও দাঁড়িয়ে আছে। আমি ট্যাক্সিতে উঠতে যাব, তখনই জিসান আমাকে ডাক দিল। এই যে নিয়ান ভাই। জিসান অফিস থেকে দৌড়ে বের হয়ে আমার কাছে আসলো। এসেই বলল, কোথায় যাচ্ছেন ভাই? আমি জিসানকে জড়িয়ে ধরলাম। আপনি অনেক ভালো জিসান ভাই। এই কয়েকদিনে আমাকে অনেক আপন করে নিয়েছেন। আমি দেশে ফিরে যাচ্ছি ভাই। মানে এই তো কদিন হলো এখানে আসছেন। আমি এদেশে থাকতে চাই না ভাই। আসি ভাই, ভালো থাকবেন। এই বলে আমি ট্যাক্সিতে উঠে গেলাম। এদিকে হিয়া আমি চলে আসার পর ওর আম্মুর কেবিনে যায়নি। আমি যেখানে বসে কাজ করতাম সেখানে বসে আছে। আধ ঘন্টা হয়ে গেল, আমি এখন আসছে না। এদিকে দিয়া ভাবলো একবার আমাদের দেখে আসার জন্য। দিয়া কেবিন থেকে বেরিয়ে এসে দেখে হিয়া একা একা গালে হাত দিয়ে বসে আছে। দিয়া এগিয়ে গিয়ে বলল, তোমার আঙ্কেল কই গেছে হিয়া? আমার জন্য চকলেট আনতে গেছে। কিন্তু জানো আম্মু, আঙ্কেল সে কখন গেছিল এখনো আসছে না। আর জানো আম্মু, আঙ্কেল বাইরে যাওয়ার সময় অনেক কান্না করছে। নিয়ান কান্না করলো কেন? তাহলে কি নিয়ান? দিয়ার বুক ধুক করে উঠল। দিয়া হিয়াকে কোলে নিয়ে জিসানের কাছে গেল। আমাকে সে অনেকবার জিসানের সাথে দেখেছে। জিসান দিয়াকে দেখে বসা থেকে উঠে দাঁড়ালো। ম্যাডাম কিছু বলবেন? নিয়ান কোথায় গেছে? নিয়ান ভাই তো আজ দেশে চলে যাচ্ছেন। কি? এই বলে দিয়া হিয়াকে নিয়ে বেরিয়ে যেতে লাগলো। জিসান কিছুই বুঝতে পারলো না। আমি দেশে চলে যাচ্ছি শুনে ম্যাডাম কেন এরকম রিয়াক্ট করলো। দিয়া নিজের গাড়িতে উঠে ড্রাইভারকে বলল, তাড়াতাড়ি এয়ারপোর্টে চলেন। দিয়াকে কান্না করে দেখে হিয়া জিজ্ঞাসা করলো, আম্মু তুমি কান্না করছো কেন? আর আঙ্কেল কই গেছে? কোথাও যায় নাই মা, আমরা এক্ষুনি খুঁজে বের করব। বলে হিয়াকে জোরে ধরে কান্না করতে লাগলো। দিয়া ড্রাইভারকে বলল, আর একটু জোরে চালান না। ড্রাইভার গাড়ির স্পিড অনেক বাড়িয়ে দিল। আমার পাসপোর্ট ভিসা চেক করছিল একজন গার্ড। আমি এক্ষুনি এয়ারপোর্টের ভিতরে ঢুকে যাব। আর বেশিক্ষণ বাকি নেই আমার ফ্লাইট ছাড়তে। গার্ড আমার সব কিছু চেক করে বলল, আমার সব কিছু ঠিক আছে, আমি এখন ভেতরে যেতে পারি। আমি যে ভেতরে যাওয়ার জন্য পাওয়ার হলাম, হঠাৎ পিছন থেকে কে যেন আমাকে জড়িয়ে ধরলো। আমি পেছন ফিরে তাকাতেই দেখলাম দিয়া। দিয়া, তুমি এখানে? একাই চলে যাচ্ছ? তোমার বউকে আর তোমার মেয়েকে নিয়ে যাবে না সাথে করে? আমার মেয়ে মানে?
হিয়া তোমার মেয়ে। সেদিন তুমি আমাকে যখন পিলটা দিয়েছিলে সেটা আমি খাই নাই, ফেলে দিয়েছিলাম। দিয়ার কথা শুনে খুশিতে আমার কান্না চলে আসলো। আমি দিয়ার দোগালে হাত দিয়ে চোখের পানি ফেলতে ফেলতে বললাম, হিয়া আমার মেয়ে, আমার মেয়ে। এই বলে আমি হিয়াকে জড়িয়ে ধরলাম। দিয়াও কান্না করছে। তারপর আমার থেকে নিজেকে ছাড়িয়ে বলল, এই এই ছাড়ো ছাড়ো, কি করছো সবাই দেখছে। আমার বুকে আমি জড়িয়ে ধরেছি, তাতে কার কি? তাই বলে মানুষকে ফ্রিতে সিনেমা দেখাবে? বলে বাবালে, আমার পিসিরা দেখে আমার অনেক পাকনা হয়ে গেছে। এই ছাড়ো, আমি কি এখন আর পিচ্ছি রয়ে গেছি নাকি? আমি তো এখন অনেক বড় হয়ে গেছি। দিয়ার গাল টিপে বললাম, তুমি যতই বড় হও না কেন, আমার কাছে সে আগের পিসিটাই রয়ে থাকবে, আমার পিচ্ছি বউ। ইস, এখন আসছে প্রেম দেখাতে। তখন তো আমাকে কত কষ্ট দিয়েছিলে। হ্যাঁ দিয়েছিলাম, তাই তো তোমার চেয়ে দ্বিগুণ কষ্ট আমি 5টা বছরে পেলাম। আর আমি কি কম কষ্ট পাইছি এই 5 বছরে? জানো, প্রত্যেকটা দিন তোমার কথা মনে পড়তো, তোমাকে অনেক মিস করতাম। তাই প্রত্যেক দিন তোমাকে ফোন দিতাম, শুধুমাত্র তোমার মুখ থেকে একটা শব্দ শোনার জন্য। শব্দ না শুনতে পারলেও তোমার নিঃশ্বাসের আওয়াজ শুনলেই আমার মন শান্ত হতো। কি, ও অপরিচিত নাম্বারটা তোমার ছিল? আমার মেয়েটা কই গো? গাড়িতে আছি, চলো। গাড়ির ভিতরে ঢুকতেই হিয়া আমাকে দেখে আঙ্কেল আঙ্কেল বলে জড়িয়ে ধরলো। আমি বললাম, আঙ্কেল না মামনি, আব্বু বলো। আব্বু কেন? এখন থেকে আব্বুই বলবে। আমি হিয়াকে আমার কোলে নিয়ে ওর চোখে মুখে অনেকগুলো চুমু দিলাম। দিয়ে আমাদের বাবা মেয়ের মিলন দেখে হাসতে লাগলো। আমি হিয়াকে বললাম, চলো আম্মু, আমরা এখন বাংলাদেশে যাব। বলে আমি হিয়াকে কোলে নিয়ে গাড়ি থেকে নেমে দিয়ার হাত ধরে টানতে লাগলাম। দিয়া বলল, এই এই কোথায় যাচ্ছ? কেন, দেশে যাবে না? পাসপোর্ট টিকিট ছাড়া কিভাবে যাব আমরা? ও, আমি তো ভুলে গেছিলাম। তো এখন আমরা কই যাব? আমি যে বাড়িতে আমার জীবনের 5টা বছর কাটিয়েছি সেই বাড়িতে। ওদের থেকেও তো বিদায় নিতে। ওদের কাছে যে আমি ঋণী, ওরা আমাকে যে নতুন করে জীবন দিয়েছিল। তারপর আমরা আরিয়ান চৌধুরীর বাড়িতে চলে আসি। আরিয়ান চৌধুরী ও তার মা আমাকে দেখে আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছেন। আরিয়ান চৌধুরী আমাকে প্রশ্ন করলো, আপনি এখানে? হয়তো আমাকে আগে ফটোতে দেখেছে, তাই প্রথম দেখাতেই চিনে ফেললো। তারপর দিয়া ওদের সবকিছু বুঝিয়ে বলল। আরিয়ান চৌধুরী দিয়ার কথা শুনে মুখটা মলিন করে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর আমাদের বলল, আচ্ছা তাহলে আজ না হয় তোমরা এখানে থাকো, এর ভিতরে আমি দিয়া আর হিয়ার পাসপোর্ট টিকিটের ব্যবস্থা করে ফেলছি। এই বলে আরিয়ান চৌধুরী সেখানে না দাঁড়িয়ে চলে গেল বাইরে। আরিয়ানের আম্মুর মুখের দিকে তাকিয়ে দেখলাম ওনার চোখে পানি। হয়তো দিয়া আর হিয়ার চলে যাওয়ার কথা শুনে অনেক কষ্ট পেয়েছেন। উনি অনেক কষ্ট করে বললেন, দিয়া, তোর স্বামীকে নিয়ে রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয় মা, আমি তোদের জন্য খাবার রেডি করছি। এই বলে উনি চলে গেলেন। দিয়া আমাকে বলল, চলো রুমে চলো। দিয়া আমাকে একটা রুমে নিয়ে আসলো। জিনিসপত্র দেখে মনে হচ্ছে এটা দিয়ারই রুম ছিল এতদিন। দিয়া নিজের আলমারি থেকে একটা টাওয়াল বের করে আমার হাতে দিল। যাও ওইদিকে ওয়াশরুম গোসল করে ফ্রেশ হয়ে আসো। আচ্ছা দিয়া, একটা কথা বলি। দিয়া মুখে একটা রাগী লোক নিয়ে আমাকে বলল, এভাবে জিজ্ঞেস করছো কেন? অন্য কারো বউয়ের সাথে কথা বলছো? তোমার যা মন চায় তাই বলো, জিজ্ঞেস করার কি আছে? আরিয়ান চৌধুরীর আম্মুকে দেখলাম তুমি চলে যাচ্ছ, সেই কথা শুনে চোখ দিয়ে পানি বের হয়ে আসছে। দিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, ওনাদের মতো কোনো মানুষ হয় না। যখন আমি তোমাকে ছেড়ে চলে আসি তারপর থেকে আমি অনেক ভেঙে পড়ি। প্রত্যেকটা দিন তোমার জন্য কান্না করতাম, ঠিকমতো খাওয়া দাওয়া করতাম না। তারপর উনিই আমাকে নতুন করে বাঁচা শিখিয়েছিলেন। আমাকে প্রত্যেকটা দিন নিজের হাতে খাইয়ে দিতেন। আমাকে যেভাবে উনি আদর করতেন সেভাবে হয়তো উনি নিজের মেয়েকেই করেন না। আমি আর এক মাকে ফেলে আসলে কি হবে? এখানে এসে আরেক মা পেলাম। পরে দিয়ে কান্না করতে লাগলো। আমি দিয়ার মাথা আমার বুকে টেকিয়ে সান্ত্বনা দিতে লাগলাম। হঠাৎ হিয়া রুমে এসে আমাদের দেখে বলল, তোমরা কি করছো? আমি দিয়াকে ছেড়ে হিয়াকে কোলে নিলাম। তোমার আম্মুকে আদর করছিলাম মামনি। না, তুমি আম্মুকে আদর করবে না। কেন? তুমি শুধু আমাকে আদর করবে, আর কাউকে না। দেখছো তোমার মেয়ে কি হিংসুক? এখন থেকেই আমাকে তোমার থেকে কত দূরে ঠেলে দিচ্ছে। আমি দিয়ার কথা শুনে হাসতে লাগলাম। এভাবে হিয়া আর দিয়ার সাথে খুনসুটি দিয়ে কেটে গেল সারাটা দিন। রাতে খাবার খেয়ে রুমে আসলাম ঘুমোতে। এখানে দিয়ার আজকে লাস্ট রাত। কালকে আমরা চলে যাব দেশে। হিয়া অনেক আগে ঘুমিয়ে গেছে। এই এই, তুমি আমার দিকে এভাবে আগাচ্ছ কেন? আমার পিচি বউটাকে একটু আদর করব। এই না না, সরো, আমি কিন্তু চিল্লাবো। চিল্লাও, কেউ আসবে না। তুমি চিল্লালেও আজ কেউ আসবে না। উল্টা ওরা আরো অন্য কিছু ভাববে। প্লিজ সরে যাও। আমি তোমার সাথে সবকিছু নতুন করে শুরু করতে চাই। আমরা আবার নতুন করে বিয়ে করব, আবার নতুন করে বাসর করব।
প্লিজ আজ না, প্লিজ আজ একটু শান্তিতে ঘুমিয়ে পড়ো। আমি দিয়ার কাছ থেকে সরে আসলাম। শিয়ালের সামনে মোরগ বলছে শান্তিতে ঘুমোতে, বলে আমি অন্যদিকে মুখ করে বসে রইলাম। আমার কথা শুনে দিয়া হাসতে লাগলো। তুমি এত দুষ্টু কেন? বলে দিয়ে আমার কাঁধে হাত রেখে পেছন থেকে আমাকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরলো। আচ্ছা, একটা কাজ করতে পারো। কি? আমাকে একটা কিস করতে পারো, কিন্তু কিস করার পর অন্য কিছু করার ধান্দা কইরো না কিন্তু। লাগবে না আমার কিস। তোমার না লাগলেও আমার লাগবে। বলে আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে আমার উপর উঠে এসে আমার ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল। অনেকক্ষণ পর আমার ঠোঁট ছাড়লো। আমি অনেক জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলাম। দিয়ে আমার মতো হাঁপাতে লাগলো। ও মাই গড, আরেকটু হলে তো আমি মরে যেতাম। রাক্ষসী একটা। আমার ঠোঁট কি খাওয়ার জিনিস নাকি যেভাবে চুমু খেতে হবে? ইস, আবার ঠোঁটে কামড়ও দিছে, রাক্ষসী একটা। কি বললে? আমি রাক্ষসী? আর দেখি কোথায় লেগেছে। বলে আমার ঠোঁটে হাত দিল। কই, কিছু হয় নাই তো। হয়নি মানে? এই যে রক্ত বেরোচ্ছে, দেখতে পারছো না? দিয়ে আবার আরো জোরে জোরে হাসতে লাগলো। এই পিচ্ছি শয়তানি, আমার রক্ত বেরোচ্ছে আর তুমি হাসছো? আরে পাগল, এগুলো রক্ত না, আমার লিপস্টিক। তুমি আমাকে লিপস্টিক খাওয়াইছো? এখন যদি আমার পেট খারাপ করে? কিচ্ছু হবে না, এখন থেকে লিপস্টিক খেয়ে অভ্যাস করো। ভবিষ্যতে তো আরো অনেক খেতে হবে। এবার ঘুমাও। দাঁড়াও, আমাকে একটা ফোন দিয়ে নেই। আর তুমি একটা কথা বলো না, চুপ করে থাকো। আমি ওদের সারপ্রাইজ দিতে চাই। ফোন দেওয়ার সাথে সাথে আম্মু রিসিভ করলেন। কি রে, তুই কখন আসবি? আমি সেই কখন থেকে তোর অপেক্ষা করে বসে আছি। আম্মু, আমি আজ আসবো না, কাল আসছি। কি হয়েছে রে, আজ আসবি না কেন? আম্মু, কাল এসেই সব বলছি। আর শোনো, চাচা চাচিকে ফোন দিয়ে আমাদের বাড়িতে আসতে বলো। আচ্ছা, এখন রাখছি। দিয়ে বলল, আমার কথা বললে না কেন? কালকে ওদের সারপ্রাইজ দেবো। তোমাকে হঠাৎ দেখে চমকে উঠবে আমি জানি। আজ এখন ঘুমিয়ে পড়ো। আমি আমার বালিশে মাথা রাখতেই দিয়ে আমার বুকে শুয়ে পড়লো। কি হলো, তুমি তোমার বালিশে ঘুমাও। দিয়ে নিজের বালিশটা হাতে নিয়ে নিচে ফেলে দিল। তারপর বলল, আমার বালিশ নাই। আমার বুকে আবার মাথা রাখলো। আমি দিয়ার কাণ্ড দেখে হাসতে লাগলাম। পাগলি একটা। তোমার পাগলি। দিয়ে কিছুক্ষণ চুপ থাকার পর আবার বলল, জান, আজ কতদিন পর শান্তিতে ঘুমাতে পারবো। পাগলি, ঘুমাও। বলে আমি দিয়াকে 2 হাতে শক্ত করে বুকের সাথে মিশিয়ে নিলাম। পরের দিন সকালে সবার থেকে বিদায় নিয়ে চলে আসলাম এয়ারপোর্টে। আরিয়ান চৌধুরীর বাড়ি থেকে আসার সময় আরিয়ানের মা আর দিয়া অনেক কান্না করেছে। বিমানে বসে আছি, হি আমার কোলে ঘুমিয়ে আর দিয়া আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে আছে। বিমান বাংলাদেশে এসে ল্যান্ড করলো। আমি দিয়াকে ডাকলাম, এই দিয়া, দিয়া ওঠো, আমরা চলে এসেছি দেশে। দিয়া চোখ মুছতে মুছতে আমার দিকে তাকিয়ে অপরাধীর ভঙ্গিতে বলল, সরি, তুমি হয়তো সারা রাস্তা একা একা বোর হয়েছ। আমার যে কখন ঘুম লেগেছিল বুঝতেই পারিনি। এয়ারপোর্ট থেকে বেরোতে দিয়া জোরে একটা নিঃশ্বাস নিল। দিয়া বলল, কতদিন পর আমার দেশেই সেই চিরচেনা গন্ধটা পেলাম, মনটাই ফ্রেশ হয়ে গেল। এখন চলো। হিয়ার দিয়াকে একটা ট্যাক্সিতে উঠালাম। দিয়ার এখনো ঘুম ভাঙেনি, এখন আমার কোলেই ঘুমিয়ে আছে। আমাদের বাড়ির পাশে আসতেই আমি হিয়ার হাতে একটা বোরখা ধরিয়ে দিয়ে বললাম, এটা পরে নাও। বোরখা কেন? পরো তো, এত প্রশ্ন করছে কেন? দিয়ার কিছু না বলে বোরখা পরে নিল। দিয়ার চোখ দুইটা ছাড়া এখন আর কিছুই দেখা যাচ্ছে না। হিয়াও জেগে উঠেছে। আমি হিয়াকে কোলে নিয়ে আমাদের ঘরের বেল বাজালাম। আম্মা এসে দরজা খুললেন। নিয়ান বাবা, তুই? বোরখা পরা দিয়াকে আর আমার কোলে হিয়াকে দেখে আটকে গেলেন। আবার বললেন, কি রে, ওরা কে? বলছি আগে বাসায় তো ঢুকতে দাও। আমি ভিতরে ঢুকে দেখলাম আব্বু, চাচা চাচি, আদিবা, শিহাব সবাই ড্রয়িং রুমে বসে আছেন। আমাকে সবাই একসাথে প্রশ্ন করলো যে ওরা কে। আমি দিয়াকে দেখিয়ে বললাম, ও আমার বউ। সবাই অবাক হচ্ছে, খুশি হলেন। আব্বু বললেন, নিয়ান, তুই শেষ পর্যন্ত বিয়ে করলি, এবার আমি শান্তি পেলাম। আম্মু দিয়াকে বললেন, মুখোশটা খুল, বৌমাকে দেখি, আমার বৌমা কত সুন্দর। দিয়ে আমার দিকে তাকিয়ে চোখের ইশারে প্রশ্ন করলো, খুলবে কিনা। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। দিয়ে পেছনে হাত দিয়ে নিকাবটার ফিতাটা খুললো। খুলে আস্তে আস্তে মুখ থেকে নিকাবটা সরালো। নিকাবটা মুখ থেকে সরানোর সাথে হাতেই চোখ বড় বড় করে দিয়ার দিকে তাকিয়েছে সবাই। দিয়াকে চিনতে ওদের কিছুটা কষ্ট হচ্ছে, কারণ এই 5টা বছরে দিয়া অনেকটা পাল্টে গেছে। সবার চিনতে কষ্ট এলেও চাচা ঠিকই চিনে নিলেন। মুখ দিয়ে একটা শব্দ করলেন, দিয়া। চাচা দাঁড়াতে পারলেন না, সোফাতে বসে পড়লেন। চাচার মুখে দিয়া ডাক শুনে সবাই চিনে গেল। দাদি দৌড়ে এসে দিয়াকে জড়িয়ে ধরে হামা করে দুজনে কান্না করতে লাগলো। চাচা এখনো সোফাতে বসে আছেন আর চোখ দিয়ে অনর্গল পানি ফেলছেন। এবার দিয়া চাচিকে ছেড়ে ওর আব্বুর দিকে এগিয়ে যেতে লাগলো। চাচার পাশে গিয়ে দবাস করে বসে পড়লো চাচার পায়ের কাছে। চাচা দিয়ার থেকে মুখ ফিরিয়ে বসে আছেন। দিয়ে এবার চাচার পা জড়িয়ে হামা করে কান্না করতে লাগলো। আর
আর বলতে লাগলো, আমাকে মাফ করে দাও বাবা, আমাকে তুমি মাফ করে দাও। চাচার পায়ে মাথা ঠেকে কান্না করছে। দিয়ার কান্না দেখে আমি নিজেকে ধরে রাখতে পারলাম না, চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়লো। আশেপাশে সবাই দিয়ার কান্না দেখে কান্না করছে। এবার চাচা নিজেকে ধরে রাখতে পারলেন না, দিয়াকে নিজের পা থেকে তুলে জোরে ধরে হামা করে কান্না করতে লাগলো। কিছুক্ষণ কান্না করার পর দিয়াকে ছেড়ে ওর কপাল একটা চুমু খেলো। এতক্ষণ দিয়াকে পেয়ে হিয়াকে কেউ খেয়ালই করেনি। হিয়া আমার কোলেই আছে। আম্মু বললেন, ও কে রে? আম্মু আমাদের মেয়ে। আম্মু খুশিতে কান্না করে দিল। কি বললি? ও আমাদের দিদি ভাই? আম্মু হিয়াকে আমার কোল থেকে নিতে চাইলেন, কিন্তু হিয়া গেল না। আমি হিয়াকে বললাম, যাও মামনি, উনি তোমার দাদু। আমার কথা শুনে হিয়া আম্মুর কোলে গেল। আম্মু হিয়ার চোখে মুখে অনেকগুলো চুমু খেলেন। হিয়াকে নিয়ে সবাই কারাকারি করতে লাগলো। একজনের কোল থেকে আরেকজন নিচ্ছে। সবাই অনেক খুশি। আমি ওদের দেখে হাসতে লাগলাম। এবারে কতদিন পর এরকম হাসি খুশি লাগলো। আমি দিয়ার পাশে গিয়ে ওর কানে কানে বললাম, আমার সেদিনের বলের জন্য সবাই কত খুশি, কিন্তু আফসোস সেদিনের ঘটনা আমার কিছুই মনে নেই। তখন আমি কিছুই ফিল করতেই পারিনি। সমস্যা নাই, সেদিন ফিল করতে পারিনি তো কি হয়েছে, আজ আবার সব কিছু নতুন করে ফিল করে নেব। দিয়া লজ্জা পেয়ে বলল, এই সরো, তোমার কি লজ্জা শরম নাই? সবাই আছে তো। আর আমি কি সবাইকে শুনিয়ে বললাম নাকি? আমি তো তোমার কানে কানে বললাম। রাতে কাজে এনে নতুন করে আবার আমাদের বিয়ে হলো। আজ আবার বাসর ঘর সাজানো হলো। এই নিয়ে 3টা বাসর হবে আমাদের, কিন্তু ওই 2টা ছিল অপূর্ণ বাসর রাত। আজ হবে আমাদের আসল বাসর রাত। দিয়ে আগে থেকে বাসর ঘরে গিয়ে বসে আছে। আমি হিয়াকে খুঁজতে লাগলাম। আম্মুকে জিজ্ঞেস করতেই বলল, আদিবার রুমে আছে। আমি আদিবার রুমে এসে বললাম, এ আদিবা, হিয়া কই? এই যে ও ঘুমিয়ে আছে। আচ্ছা দে, আমি ওকে নিয়ে যাই। আরে ভাইয়া না না, ও আমার কাছেই থাকুক। তুমি যাও, গিয়ে তোমার কাজ করো। আমি আবার এখন কি কাজ করব? কেন ভাইয়া, আজ না তোমার বাসরাত? বাসরাতে মানুষ কি কাজ করে? ওই বুড়ি, এত পাকনা পাকনা কথা বলছিস কেন? হিয়ার দিকে খেয়াল রাখিস। তোমাকে বলতে হবে না, তুমি তোমার কাছে। আমি আদিবার মাথায় একটা থাপড় দিয়ে বেরিয়ে গেলাম। আমার রুমের দরজার পাশে এসে দাঁড়িয়ে আছি। ভেতরে ঢুকতে কেন জানি আমার ভয় করছে। বুকে 3বার থুতু দিয়ে রুমে ঢুকে গেলাম, কিন্তু দিয়া কই গেল? ভাবলাম বাথরুমে হয়তো গেছে, কিন্তু বাথরুমের পাশে গিয়ে দেখি দরজা খোলা, ভেতরে কেউ নেই। আমি এবার দিয়াকে ডাকতে লাগলাম, দিয়া, এই দিয়া, এই বউ, পিচ্ছি বউ, এই পিচ্ছি শয়তানি কই গেলা? হঠাৎ দিয়ে বেলকনি থেকে দৌড়ে বেরিয়ে আসলো, এসে আমার সামনে দাঁড়ালো। তুমি বেলকনিতে ছিলে? এতক্ষণ ধরে ডাকলাম, শুনলে না কেন? তোমার মুখে পিচ্চি শয়তানি ডাকটা শুনতে চেয়েছিলাম, তাই চুপ করেছিলাম। ওরে আমার পিচ্চি শয়তানি রে, বলে দিয়াকে পাজা কোলে তুলে নিলাম। আমি বললাম, ওরে বাবা রে, তুমি এত ভারী হয়েছো কি করে? দিয়াকে কোলে নিয়ে বিছানা নামিয়ে হাত নাড়াতে নাড়াতে বললাম, উফ, আমার হাত 2টা গেল। এত মোটু কেন তুমি? উফ। কি বললা? আমি মোটু? তুমি মোটু? তোমার বাপ মোটু? তোমার 14 গোষ্ঠী মোটু। তুমি হয়তো আমার 14 গোষ্ঠীর মধ্যে একজন। দূর সরো এখান থেকে, তোমার সাথে আমার কথা নাই। বলে আমার থেকে মুখ ঘুরিয়ে বসে রইল। আমি হিয়াকে আমার দিকে ঘুরিয়ে ওর গাল টিপে বললাম, ওলে বাবালে, আমার পিচ্চি বউটা রাগ করছে। আচ্ছা সরি, এই ধোকা কান ধরছি। 1 2 3 দিয়ে আবার হাসতে লাগলো। হইছে হইছে, আর কান ধরতে হবে না, ওঠো। আমি উঠে গিয়ে দিয়ার পাশে বসলাম। আচ্ছা দিয়া, সেদিন রাতে আমাদের মধ্যে কি কি হয়েছিল গো? আমার তো কিছুই মনে নেই, শুধু এটাই মনে আছে যখন আমি তোমার দিয়ে আমার মুখে হাত দিয়ে দিল। চুপ করো, তোমার মুখে কিছুই আটকায় না। না, আটকায় না, তোমার সামনে আমার কোনো কিছুই আটকায় না। দিয়ে মাথা নিচু করে বলল, আমার একটা তোমার মতো কিউট বাবু লাগবে। লজ্জায় লাল হয়ে বলল। আমি মজা করে বললাম, তো আমি কি করতে পারি? দিয়ে আবার রেগে গিয়ে বলল, কি করবে মানে? তুমি জানো না কি করবে? না, আমি তো জানি না কি করব, তুমি বলে দাও কি করতে হবে। যাও খুবিস কোথাকার, আমি বলতে পারবো না। তাহলে আমি কিছুই করতে পারবো না। তোমাকে কিছু করতে হবে না, আমিই করছি। বলে আমাকে ধাক্কা দিয়ে বিছানাতে ফেলে দিল। দাঁড়া দাঁড়াও, তোমা কিছুই বলতে দিল না, ঠোঁটের সাথে ঠোঁট মিশিয়ে দিল। আমি ওকে ছাড়িয়ে বললাম, শিট, আজকেও লিপস্টিক খাইয়ে ছাড়লে? আমি এক হাত দিয়ে আমার ঠোঁট আর এক হাত দিয়ে আমার টি-শার্টের মাথা দিয়ে দিয়ে ঠোঁট মুছে এবার আমি ওকে ধাক্কা দিয়ে বিছানায় ফেললাম। ওর ঠোঁটে আবার আমার ঠোঁট মিশিয়ে দিলাম। ওর ঠোঁট ছেড়ে এবার থুতনিতে চুমু দিলাম। এভাবে চোখে গলায় চুমুতে ভরিয়ে দিলাম। আজ আমার প্রতিটি স্পর্শে দিয়ে কেঁপে কেঁপে উঠছে। এভাবে আমরা দুজনের ভালোবাসায় মিশে হারিয়ে গেলাম অতল সমুদ্রে, যে সমুদ্রে যেতে হলে লাগবে প্রচুর ভালোবাসা আর সাথে ভালোবাসার মানুষ। রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। পাশে হাত দিয়ে দেখে দিয়া নেই। মেয়েটা কোথায় গেল? আমি একটা 3/4 পরে টি-শার্টটা খুঁজতে লাগলাম। পাশে টি-শার্টটা না পেয়ে খালি গায়ে বেলকনির দিকে যেতে লাগলাম। বেলকনিতে আসতেই দেখলাম পাগলিটা আনমনে দাঁড়িয়ে আছে, বাতাসে চুল উঠছে, গায়ে আমার টি-শার্টটা।
হয়তো হাতের কাছে কিছু না পেয়ে আমার টি শার্টটাই পরে এসেছে। আমি পিছন থেকে গিয়ে দিয়াকে জড়িয়ে ধরলাম। হুট করে কারো হাতে ছোঁয়া পেয়ে দিয়া ধরপড়িয়ে উঠল। আরে এভাবে লাফ দিলে কেন বলে আমিও চুলে নাক ডুবিয়ে দিলাম। মাতাল করে সেই গন্ধর চুলে। ওহ, তুমি হুট করে এভাবে জড়িয়ে ধরলে তো ভয় পাবই। এত রাতে আমার পিচ্ছি শয়তানিটা এখানে কেন? আমি পেছন থেকে দিয়ার কাঁধে থুতনি রেখে ওর গালে চুমু খেলাম। আজ আমার জীবনের সবচেয়ে সুখের রাত। এই রাত আমি ঘুমিয়ে কাটাতে চাই না। তাহলে আমাকে ডাকলে না কেন? তুমি অনেক সুন্দর করে ঘুমাচ্ছিলে, তাই ডাকতে ইচ্ছে করে নাই। চলো তাহলে এই সুখের রাত সুখে ভরিয়ে দেই। এই বলে আমি দিয়াকে কোলে নিয়ে বিছানায় আসলাম। আবারও হারিয়ে গেলাম সুখের রাজ্যে। এবার আপনারা আসতে পারেন, কারণ গল্পটা এখানেই শেষ। আর বেশি গভীরে যাওয়ার দরকার নেই, পরে আবার থাক। আজ আপনারা আসুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের গল্পে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।